আসসালামু আলাইকুম, ওয়েলকাম আজকে আপনাদের নেফ্রোলজি ক্লাসে ফর ডেভিডসন ব্যাচ। তো আমরা এখন আজকে প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমি হলাম ডক্টর মাইশা, আমি সলিমুল্লাহ থেকে পাস করেছি 11-12 সেশন, FCPS পার্ট 1 করেছি আর MRCP পার্ট 1-2 করা আছে। আর এখন আমি কারেন্টলি MD রেসিডেন্সিতে আছি ফেজ এ কার্ডিওলজিতে। তো এখন শুরু করি আমরা। হ্যাঁ, আজকে আমাদের নেফ্রোলজি নিউরোলজি ক্লাস। প্রথমেই ক্লাসের শুরুতে যেটা বলবো যে আজকে আপনার যদি ডেভিডসন ব্যাচ, আমাদের আজকে মেইন উদ্দেশ্যটা থাকবে হলো ডেভিডসনটাকে গুছানো, যাতে আপনারা মানে পরীক্ষার আগে বইটাকে অচেনা না মনে হয়, সব টপিকগুলো নিজেদের মতো করে পড়ে নেওয়া। হ্যাঁ, বইতে তো সব কিছুই লেখা আছে, প্যারা প্যারা বিশাল প্যারা প্যারা আছে। এটার ভিতর থেকে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা লাগবে পরীক্ষায়, কোনটা জাস্ট রিডিং পড়ার মতো, এগুলো জাস্ট আমরা বলে দিব আজকে। এখন হলো এটা শুরু করার আগে একটা জিনিস বলে নেই, আমরা আজকে মেইনলি ডিসকাস করবো দ্য ক্লিনিক্যাল পার্ট, ক্লিনিক্যাল নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি আমাদের এত বেশি লাগে না, ওগুলো তাও ডিসকাশন আছে। হ্যাঁ, আমরা মেইনলি আমাদের আজকে টপিক ইজ ক্লিনিক্যাল নেফ্রোলজি। নেফ্রোলজি পড়তে হলে ফার্স্টেই renal anatomy and renal physiology, which includes everything, glomerulus, nephron, তারপর হলো কিভাবে কোনটা ট্রান্সপোর্ট হয়, অ্যাসিড বেস ব্যালেন্স, এগুলো খুবই ভালো করে ভালো একটা কনসেপশন, একটা ফিজিওলজি ক্লাস তো আপনাদের ডেফিনেটলি হয়েছে, ওগুলো জেনে তারপর আসতে হবে, কারণ অনেক কিছু না হলে হয়তো কনফিউজিং লাগতে পারে। আর ওগুলো পরীক্ষায় অনেক ইম্পর্টেন্ট, ওগুলো পরীক্ষাতে আসেও, যেটা কিন্তু ডেভিডসন পড়ে এনাফ না, ওই অ্যানাটমি ফিজিওলজিটা পার্টটুকু। আরেকটা হলো খুব ভালো একটা ধারণা থাকতে হবে ওয়াটার ব্যালেন্স, আর হলো সোডিয়াম, পটাশিয়াম আর ক্যালসিয়ামের উপর, অ্যাসিড বেস তো অবশ্যই। এইগুলো আপনাদের ক্লাস তো অবশ্যই হয়েছে, ওগুলোর ক্লাসগুলো করে ওগুলো ভালো করে একটা ধারণা নিয়ে তারপর আপনাদেরকে আগাতে হবে নেফ্রোলজি ক্লিনিক্যাল পার্টটা। ক্লিনিক্যাল পার্টটা কিন্তু অনেক ইজি, অনেক ছোট, ওই পার্টটাই বরং একটু বুঝার আছে, অনেক কিছু কঠিন আছে। সো আজকে আমাদের মেইন টপিক কিন্তু এই কয়টা, আমি একসাথে সাইডে লিখে রাখছি। জিএন ইজ দ্য মেইন টপিক। আমাদের নেফ্রোলজি ক্লিনিক্যাল পার্টের মেইন টপিক ইজ glomerulonephritis. Glomerulonephritis can either present with nephritic syndrome, can present either with nephrotic syndrome or RPGN. আর এটার ভিতরে মোটামুটি 10টা বেশি সাব টাইপ আছে, তো আমরা এগুলো সবগুলোই ডিসকাস করব। দেন নেক্সট ইজ AIN or CIN, acute interstitial nephritis, জেনেটিক ডিসঅর্ডার একটা মেইন, যেটা পরীক্ষায় খুব বেশি আসে, দ্যাট ইজ ADPKD। এটা হলো রেনাল আর্টারি স্টেনোসিস, প্লাস আরও কিছু ভাস্কুলার প্রবলেম নিয়ে আলোচনা করব আমরা। এরপরে AKI, CKDর কমপ্লিকেশনস অ্যান্ড CKDর ম্যানেজমেন্ট ইজ RRT, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। এইটাই মেইনলি নেফ্রোলজির আজকে পড়া। ইউরোলজি আমরা যেহেতু মেডিসিনের, আমাদের এত বেশি লাগে না যতটা পরীক্ষায় আছে। আমরা শুরু করি। প্রথমে আপনাদের ডেভিডসনটা সাথে নিয়ে বসেন, আমি কিন্তু শীট বেসড পড়াবো না। শীটে আপনাদেরকে আমি যেটা বলবো যে আপনারা ফার্স্টে ডেভিডসনটা পড়বেন, ডেভিডসনটা গুছাবেন, তারপরে শীটটা জাস্ট রিডিং পড়ে দেখবেন যে কোনো এক্সট্রা কিছু আছে কিনা, ওইটা যদি ইম্পর্টেন্ট মনে হয় তাহলে ওইটা অ্যাড করে নেবেন। এই সো দেখেন এখানে যে ফার্স্ট ছবিটা, এখানে কিন্তু আসলে তেমন কিছু মানে খুব আলাদা করে নাই, যে স্কিনে কি কি হতে পারে এটা দেখতে পারেন, যে কিডনি ডিজিজে স্কিনে কি কি চেঞ্জেস হতে পারে, এটা একটু দেখলেই হবে। এটা বড় করাই, আর বড় হয় না তো, এই যে আর বড় হয়, এটা বড় করা, ম্যাক্সিমাইজ করা। আচ্ছা, এখন যে ফাংশনাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিটা এখানে লেখা, এটা কিন্তু একদমই এনাফ না পরীক্ষার জন্য। হ্যাঁ, পরীক্ষা কিন্তু এর থেকে অনেক বেশি জানতে হবে, অনেক বেশি লাগবে। আপনারা ওইটা যখন পড়বেন, তখন যখন এটা রিডিং দেবেন, তখন দেখবেন যে এখানে কিন্তু আলাদা করে খুব একটা বেশি কিছু নাই। আমি যেগুলো একটু আলাদা করে আসে আমি ওগুলো লিখে রেখেছি, দেখেন এগুলো কাইন্ডলি লিখে ফেলেন। এখানে লেখা কিডনি সাইজ ইজ 11 to 14 সেন্টিমিটার ইন লেন্থ। ওকে, দ্যাট ইজ দ্য নর্মাল সাইজ। কিডনির লেভেলটা হলো T12 to L3। T12 মানে thoracic 12 to lumbar 3 পর্যন্ত হলো কিডনি থাকে আমাদের বডিতে লেভেলটা। ব্লাড ফ্লো ইজ 20 to 30% অফ দ্য কার্ডিয়াক আউটপুট। ওকে, এইটুকু জানলেই হবে। আর কিছু নর্মাল ভ্যালুজ লিখে রাখছি, কারণ এটা হলো পরীক্ষায় অনেক সময় FCPSC কিন্তু ভ্যালু নর্মাল রেঞ্জটা দেওয়া থাকে না, সো এটা অবশ্যই জানতে হবে। অনেকে জানে না, তখন পরীক্ষা হলে অনেক সমস্যা হয়। সো GFR, ফার্স্ট ওয়ান ইজ GFR। হ্যাঁ, GFR নর্মাল ইজ 120 plus minus 25 ml per minute per 1.73 স্কোয়ার মিটার বডি সারফেস এরিয়া। এটা হলো GFR এর নর্মাল ভ্যালু। হ্যাঁ, এইটাই ডেভিডসনে লেখা, দিস ইজ দ্য ওয়ান উই উইল স্টাডি, আমরা এটাই মনে রাখবো। সিরাম ক্রিয়েটিনিন দুইটা
ইউনিটে দিয়েছি, কারণ হলো কি দুইটা ইউনিটে পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে। ফার্স্ট ওয়ান ইজ মিলিগ্রাম পার ডেসিলিটার, এটা 0.6 to 1.2, আবার অনেকে বলে 0.7 to 1.4, মানে 1.7 আর 14 এভাবে বলে, আবার 6-12 যে কোনো দুইটা মনে রাখতে পারেন, মেল ফিমেল। ইউজুয়ালি 1.4 এর উপরে গেলেই এলিভেটেড বলা হয়। আর মাইক্রোমোল পার লিটার আমরা এই ইউনিটটা বেশি ইউজ করি না, কিন্তু এটা পরীক্ষায় আসতে পারে, কারণ এমআরসিপিতে এই ইউনিটটা ইউজ করে। সো এখন যেহেতু কিছু কোয়েশ্চেন একদম ডিরেক্ট এমআরসিপিতে দিয়ে দেয় পরীক্ষায়, সো আই উড সে যে এই ভ্যালুটা জানতে। এখন এইটা থেকে এইটাতে কনভার্ট করা যায় বাই ডিভাইডিং 88.4, তার মানে 60কে যদি 88.4 দিয়ে ভাগ করি তাহলে আমরা এটা মিলিগ্রাম পার ডেসিলিটারের ভ্যালুটা পাবো। ক্যালসিয়াম ফসফেট, এএলপি, এগুলো আমরা রিউমাটোলজি ক্লাসে অলরেডি একবার আলোচনা করেছি, বাট তাও এখানে লিখে রাখছি কারণ এগুলো আসবে রিলেটেড টু সিকেডি অ্যান্ড ইটস কমপ্লিকেশনস, তাই না এগুলো। ওকে, এখন আসি ইউরিন আরই। ইউরিনারিতে পিএইচ আমরা জানি নর্মাল ইজ 4.5 to 8, স্পেসিফিক গ্র্যাভিটি 1010 থেকে 1020, এখানে 1030ও বলে অনেকে, বাট এইটা মনে রাখলেই হবে। পাস্টাল ইজ সিগনিফিক্যান্ট when there is more than 5 per high power field, that means এটাকে বলে পাইউরিয়া। আরবিসি ইউজুয়ালি থাকে না, খুব মানে ফিমেলদের ক্ষেত্রে 0 to 2 থাকতে পারে, কিন্তু আমরা ইউজুয়ালি নীলই ধরি। হ্যাঁ, আরবিসির একটা সিগনিফিকেন্স হলো ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি করে আমরা দেখতে পারি যে আরবিসিটা কীরকম, আরবিসিটা কি ডিসমরফিক নাকি নর্মাল। যদি ডিসমরফিক থাকে অ্যান্ড ইট ইজ মোর দেন 5%, এটা কিন্তু সিগনিফিকেন্ট। দিস সিগনিফাইজ যে এই আরবিসিটা গ্লোমেরুলাস থেকে আসছে। হ্যাঁ, পরীক্ষায় হয়তো দিয়ে দিল যে ইউরিনারিতে আরবিসি প্লেন্টি আর হলো তার মধ্যে 10% ডিসমরফিক, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই আরবিসিটা গ্লোমেরুলাস থেকে আসছে। দ্যাট মিনস গ্লোমেরোনেফ্রাইটিস, গ্লোমেরুলাসের কিছু হয়েছে, নট টিবিউলস। আরবিসি তো অনেক জায়গা থেকে আসতে পারে, হেমাচুরিয়ার তো অরিজিন অনেক কিছু, ইট ক্যান বি ব্লাডার, ইট ক্যান বি ইভেন ইউরেথ্রা থেকেও তো আরবিসি আসতে পারে। যদি ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপিতে মোর দেন 5%-এর বেশি ডিসমরফিক পাওয়া যায়, দ্যাট মিনস ইটস গ্লোমেরুলার ইন অরিজিন। প্রোটিন, এটা খুব ইম্পর্টেন্ট জানা। নর্মাল হলো আমাদের বডিতে যে ডেইলি প্রোটিন কিন্তু একটু হলো বের হয়। হ্যাঁ, কারণ হলো আমরা জানি যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা তার প্রোটিনটাকে ধরে রাখে হলো গিয়ে মেইনলি দুইটা ভাবে, একটা হলো চার্জ সিলেক্টিভিটি আর একটা হলো সাইজ সিলেক্টিভিটি। চার্জ সিলেক্টিভিটি হলো যে প্রোটিন তো একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল, তাই না? আর এখানে আমাদের গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনেও নেগেটিভলি চার্জ কিছু প্রোটিনস থাকে, সাইলো প্রোটিনস থাকে। সো এই নেগেটিভলি চার্জ প্রোটিনগুলো একটা আরেকটাকে রিপালশন করে, একটা আরেকটাকে দূরে সরায় দেয়। এই জন্য হলো কি প্রোটিন পাস করতে পারে না গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন থেকে। আরেকটা বললাম সাইজ সিলেক্টিভিটি। সাইজ সিলেক্টিভিটি হলো নর্মালি 20 কিলো ডালটনের নিচের গুলো ফ্রিলি ফিল্টার্ড হয়ে যায়। সো এই জন্য আমরা কিছুটা প্রোটিনুরিয়া এভরিডেই পাই। অ্যালবুমিনের সাইজ হলো 67। সো 20 থেকে 67 যেটা, এটা ডিপেন্ড করবে সাইজ সিলেক্টিভিটি আর হলো চার্জ সিলেক্টিভিটির উপর। ওকে, so normally proteinuria is 150 milligram per day. This is protein in total. এটার মধ্যে অ্যালবুমিন থাকে 30 milligram per day, একটা রেঞ্জ। যদি এটার থেকে বেশি হয় 30 to 300 milligram per deciliter ডে হয়, তাহলে এটাকে আমরা বলি মাইক্রো অ্যালবুমিনুরিয়া। মাইক্রো অ্যালবুমিনুরিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, বিকজ এটার সাথে রিলেশন ইজ উইথ ডায়াবেটিস মেলাইটাস। ওকে, ডায়াবেটিস মেলাইটাসের যে নেফ্রোপ্যাথি হয় ওটার আর্লিয়েস্ট অ্যান্ড মোস্ট সিগনিফিকেন্ট চেঞ্জ ইজ মাইক্রো অ্যালবুমিনুরিয়া। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আর যদি 300 মিলিগ্রামের বেশি হয় তাহলে ওটা একদম ওভার্ট প্রোটিনিউরিয়াই হয়ে গেল। ওকে, সো এইটা খুব ইম্পর্টেন্ট প্রোটিনটা। এখন আসি ইউটিআই এ আমরা ইউরিনারিতে কি কি পাই, এই তিনটা হলো বইয়ের ভিতরে লেখা আছে, আমি একসাথে লিখে নিছি। একটা হলো WBC পাই, আর একটা হলো নাইট্রাইটস, আর একটা হলো লিউকোসাইট এস্টারেজ। কাস্টের মধ্যে WBC কাস্ট, RBC কাস্ট। RBC কাস্ট ইজ ইউজুয়ালি সিগনিফিকেন্স ইজ উইথ গ্লোমেরোনেফ্রাইটিস, আর WBC কাস্ট পাওয়া যায় পাইলোনেফ্রাইটিসে। তো এইটা একটা আমরা জেনে নিলাম। এগুলো বইয়ের ওই যে প্রথমে যা লেখা ওগুলোকে জাস্ট একটু গুছাই লিখছি যেটা আপনাদের দেখতে সুবিধা হয়। আমরা একটু ডেভিয়েশনটা দেখে ফেলি তাহলে। এখানে যেটা লেখা আছে যে অ্যানাটমি নিয়ে, এটা আমি লিখে দিছি যতটুকু ইম্পর্টেন্ট লাগছে আমার কাছে। আচ্ছা, বাকি যেগুলো এগুলো বললাম, তো এগুলো থেকে আসলে নট এনাফ। আপনি আগে
অ্যানাটমি ফিজিওলজিটা ভালো করে পড়বেন, তখন যখন এইটা পড়বেন তখন দেখবেন যে এখানে আসলে আলাদা করে খুব একটা কিছু লেখা নাই। হ্যাঁ, এটা অলরেডি লিখছি, জিএফআর এর ভ্যালুটা এটা আমরা আলাদা করে দিছি আপনাদের। জিএফআর এস্টিমেশন কিভাবে করে, এটা আসলে পরীক্ষায় আসার মতো কিছু না, বাট দুইটা ফর্মুলা আছে, একটা হলো এমডিআরডি আর একটা হলো সিকেডি ইপিআই। ওকে, এখানে এই দুইটা পয়েন্ট একটু দেখবেন। হ্যাঁ, কখন ক্রিয়েটিনিন লেভেলটা বেশি দেখায়, আবার ক্রিয়েটিনিনের জন্য কখন জিএফআর লেভেল হয়তো একটু বেশি হয় আবার কম হয়, এটা একটু দেখলেই বুঝবেন এটা কি। ইউরিন ইনভেস্টিগেশনে এখানে যা লেখা ওটা আমি আলাদা করে আরো ভালো করে গুছাই দিছি আপনাদেরকে। এইটা আমরা পরে পড়বো, 15.3টা আমরা পরে পড়বো। ওকে, এগুলো এখানে যেটা লেখা আছে, হ্যাঁ, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য, এগুলো আলাদা করে পড়লেই বুঝবো। বায়োকেমিস্ট্রির মধ্যে যেটা লেখা এটা আমরা সিকেডি থেকে পড়বো। ইমিউনোলজি আমি আলাদা করে খুব ভালো করেই বলবো, আল্ট্রাসাউন্ডও আলাদা করে তেমন কিছু বলার নাই। এই ইনভেস্টিগেশনগুলোর মধ্যে আলাদা করে বলার মতো কিছু নাই। হ্যাঁ, এখন হলো যেটা একটু বলি, সেটা হলো কি যে রেনাল কমপ্লিকেশনস অফ রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনস। হ্যাঁ, আমরা তো রেডিওলজিতে ইনভেস্টিগেশনগুলো করি, এগুলো কিন্তু আমরা কন্ট্রাস্ট ইউজ করি, তাই না? সেই কন্ট্রাস্টের জন্য একটা পেশেন্টের যদি অলরেডি কিডনি ইম্পেয়ারমেন্ট থাকে, কন্ট্রাস্টের জন্য কিন্তু তার আরও একটু প্রবলেম হবে। হ্যাঁ, কি কি প্রবলেম হয়? তিনটা। একটা হলো কন্ট্রাস্ট নেফ্রোটক্সিসিটি, আনাদার ইজ কোলেস্ট্রল এম্বলিজম, এটা পড়বো ভালো করে পরে। আরেকটা হলো নেফ্রোজেনিক স্ক্লেরোজিং ফাইব্রোসিস। তো তিনটা, এটা নামটা পড়েন, এটার মধ্যে কন্ট্রাস্ট নেফ্রোটক্সিসিটিটা এখান থেকে পড়েন। এটা কি একটা আমরা রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন করার জন্য যদি কন্ট্রাস্ট মিডিয়া দিই, নট জাস্ট এই রেনালের জন্য, যে কোনো কারণেই তো আমরা কন্ট্রাস্ট দিতে পারি, তাই না? ইভেন আমরা অ্যানজিওগ্রাম করতে গেলেও তো কন্ট্রাস্ট দিই। তো এই কন্ট্রাস্টের জন্য 48 আওয়ার্সের ভিতরে যদি রেনাল ফাংশনের অ্যাকিউট ডিটোরিয়েশন হয়, দ্যাট ইজ কল কন্ট্রাস্ট নেফ্রোটক্সিসিটি। সবার হয় না, কাদের হয়? একটা হলো কি প্রি এক্সিস্টিং রেনাল ইম্পেয়ারমেন্ট যদি থাকে, হাইলি অসমোলারিটি মানে এক ধরনের কন্ট্রাস্ট যদি ইউজ করা হয়, ডায়াবেটিস আর মায়োলোমা। এই জন্য আমরা সবসময় সিরাম ক্রিয়েটিনিন, আরবিএস, HbA1c এগুলো কিন্তু চেক করে নিই কন্ট্রাস্ট দেওয়ার আগে, তাই না? প্রিভেনশন ইজ মেইনলি বাই হাইড্রেশন অ্যান্ড অ্যাভয়েডেন্স অফ নেফ্রোটক্সিক ড্রাগস। এই দুইটা আমরা পরে পড়বো। এখন আসি রেডিও নিউক্লিয়াইড স্টাডিজ। ওকে, এই রেডিও নিউক্লিয়াইড স্টাডিজ নিয়ে যেটা অল্প একটু জানলেই হবে, সেটা হলো যে তিনটা হলো কি রেডিও নিউক্লিয়াইড স্টাডিজ করা হয়, এটা আমরা একটু পরে পড়বো। রেডিও নিউক্লিয়াইড স্টাডিজ হলো কি ইউজুয়ালি তিন রকম হয়। একটা হলো টেকনিশিয়াম ম্যাগ 3, হ্যাঁ, একটা হলো DTPA, একটা হলো DMSA। তো মেইনলি যেটা জানতে হবে কোনটা কখন করি অ্যান্ড কেন করি। এই দুইটা করি আমরা হলো গিয়ে পারফিউশন, রেনাল পারফিউশন প্লাস অবস্ট্রাকশন আছে কিনা, মানে কোনো এই ফ্লোতে কোনো রেনাল যে ট্র্যাকটা এটার মধ্যে কোনো অবস্ট্রাকশন আছে কিনা। ডিটিপিএও এই দুইটার জন্যই করি, প্লাস ডিটিপিএ দিয়ে জিএফআর এস্টিমেশন করা যায়। ওকে, ডিটিপিএ রেনোগ্রাম, আর এটাকে বলি ডিএমএসএ স্ক্যান। ডিএমএসএ স্ক্যানটা মেইনলি করি আমরা মরফোলজি দেখতে, ওকে, ফাংশনাল মরফোলজি। সো এইটা একটু লিখে রাখেন যে কোনটা কিসের জন্য করি, এটা বইয়ে লেখা আছে যেভাবে ওভাবে আমরা পড়ে নিচ্ছি। সো রেডিও নিউক্লিয়াইড স্টাডিজ, এটা এখানে এভাবে লেখা, দেখেন এই যে টেকনিশিয়াম ম্যাগ 3। ওকে, দিস ইজ মেইনলি ডান টু ইজ অ্যাবাউট দ্য পারফিউশন অ্যান্ড দ্য অবস্ট্রাকশন, এই দুইটা। এখানে ডিপিটিএ লিখছে, এটা ডিটিপিএ। হ্যাঁ, ডিটিপিএটা আমরা মেইনলি করি জিএফআর এস্টিমেশন করা যেতে পারে। আর ডিএমএস এটা দেখেন মেইনলি হলো কি যে উই ক্যান see the individual function of the each kidney, that means functional morphology দেখতে পারি, যে একদম সব কিছু দেখেন, renal cortex, medulla, size, shape, relative function, that means functional morphology we can see। এই তিনটাই জানলেই হবে। ওকে, আচ্ছা, এখন একটা খুব ইম্পর্টেন্ট, দিস ইজ রেনাল বায়োপসি। এটা পরীক্ষায় ইনভ্যারিয়েবলি আসে, স্পেশালি আসে হলো গিয়ে আপনাদের এটা মেইনলি আসে হলো ট্রু ফলসে, এটা এসবি আসার মতো কিছু না, মেইনলি আসে হলো গিয়ে ট্রু ফলসে। ওকে, তো আমরা এটা পড়ার আগে আরেকটা জিনিস পড়ে নিই, সেটা হলো এই চারটা 15.9, এই চারটা আগে পড়ে নিই, তারপর আমরা রেনাল বায়োপসিটা পড়বো। সো আমরা তো প্রোটিনিউরিয়ার রেঞ্জটা জানলাম না, যে প্রোটিনিউরিয়ার রেঞ্জটা জানছি যে প্রোটিন হলো কিছু যদি 300 মিলিগ্রাম পার ডে এর বেশি হয়, দ্যাট ইজ
ইউজুয়ালি প্রোটিনিউরিয়া, কিন্তু এটা কিন্তু সিগনিফিকেন্ট না। হ্যাঁ, সিগনিফিকেন্ট এইটা না, সিগনিফিকেন্ট কোনটা এটা আমি বলছি। আর হলো কি এটা মাইক্রোঅ্যালবুমিনুরিয়া, যেটা খুব ইম্পর্টেন্ট বিকজ অফ ডায়াবেটিক পেশেন্টস। বক্স 15.9 যেটা লেখা যে আমরা শুধু প্রোটিনিউরিয়া না দেখে আমরা দুইটা রেশিও দেখতে পারি, একটা হলো অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও অর ACR, আর একটা হলো প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও অর PCR। ACR এর নর্মাল ভ্যালু হলো মহিলাদের ক্ষেত্রে 3.5 এর নিচে আর পুরুষদের ক্ষেত্রে 2.5 এর নিচে, আর PCR ইজ 25 এর নিচে। দিস ইজ নর্মাল। 30 to 70 অথবা 50 to 100 হলে দিস ইজ ডিপস্টিক পজিটিভ। হ্যাঁ, আর এটা ইউরিনারিতে 1+ বা 2+, আমরা যে হিট কোয়াগুলেশন টেস্ট করি ওটাতে 1+ বা 2+ আসে, এইটা ইম্পর্টেন্ট। 70 to 300 অথবা 100 to 350, দিস ইজ 2+ or 3+, অ্যান্ড দিস সিগনিফাইজ যে প্রোটিনিউরিয়াটা হলো 1 গ্রাম পার ডে এর বেশি, এইটা হলো সিগনিফিকেন্ট। 300 হতে পারে, বাট দিস ইজ নট অ্যাজ সিগনিফিকেন্ট, এটা হলো সিগনিফিকেন্ট প্রোটিনিউরিয়া। More than 1 gram per day is a significant proteinuria. Except একটা ডিজিজ, সেটা হলো লুপাস। এখানে একটু স্টার্ট দিয়ে লিখে রাখি, লুপাস নেফ্রাইটিসের ক্ষেত্রে হলো 0.5 গ্রাম পার ডেতেই সিগনিফিকেন্ট। ওকে, SLE নর্মালি হলো 1 গ্রাম পার ডে যদি বেশি প্রোটিনের হয় দ্যাট ইজ সিগনিফিকেন্ট, এক্সেপ্ট SLE, SLE-তে 0.5 গ্রাম পার ডে এর উপরে। আর এরকম যদি হয় যে ACR 300 বেশি, PCR 350 বেশি, দ্যাট ইজ নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া। ওকে, এটা ইম্পর্টেন্ট, এটা আমরা পড়বো কারণ আমরা নেফ্রোটিক সিনড্রোম তো অনেকবার পড়বো। হোয়াট ইজ নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া? দ্যাট ইজ 3+ or 4+ ইউরিন হিট কোয়াগুলেশন টেস্ট, আর হলো 3.5 এর বেশি গ্রাম পার ডে, মোর দেন 3.5 গ্রাম পার ডে। সো ইম্পর্টেন্ট হলো সিগনিফিকেন্ট প্রোটিনিউরিয়া ইজ মোর দেন 1 গ্রাম পার ডে, যেটা হলো 70 আর 100 এর বেশি। ACR 70, PCR 100 এর বেশি। নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া ইজ 3.5 গ্রাম পার ডে এর বেশি। এইটা হলো বায়োপসির ইন্ডিকেশন। ওকে, এই 3 নাম্বারটা। সো বায়োপসির ইন্ডিকেশন হলো প্রোটিনিউরিয়া যদি 1 গ্রাম পার ডে এর বেশি হয়, ACR যদি 70 এর বেশি হয়, PCR যদি 100 এর বেশি হয়। দিস ইজ দ্য ইন্ডিকেশন ফর বায়োপসি, রেনাল বায়োপসি। সো আমরা এখন এটা মুছেই রেনাল বায়োপসি সম্পর্কে বলি। আচ্ছা, বক্স 15.9টা দেখে আমরা রেনাল বায়োপসিতে যাবো, তাই তো? সো বক্স 15.9টা আমরা দেখলাম। সো আমি যেটা বলছি যে সাবস্ট্যান্সিয়াল হলো প্রোটিনিউরিয়া মোর দেন 1 গ্রাম পার ডে, ACR 70, PCR 100 এর উপরে হলে উই উইল গো অ্যান্ড কনসিডার রেনাল বায়োপসি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই সাইডেরটা ঠিক আছে জানার লাগবে, কিন্তু এইটা ইম্পর্টেন্ট যে কখন কখন বায়োপসি বা আমাদের সিগনিফিকেন্স আমাদের মনে হবে। তো এখন আসি হোয়াট ইজ রেনাল বায়োপসি অ্যান্ড এটার ইন্ডিকেশনস অ্যান্ড কন্ট্রাইন্ডিকেশন, যেগুলো পরীক্ষায় খুবই আসে, স্পেশালি ট্রু ফলসে। ওকে, সো আমি তো লিখছি, দেখেন, যদি AKI and CKD হয় of uncertain etiology, nephrotic syndrome or glomerular proteinuria more than 100 in adults, nephrotic syndrome in children has atypical features or is not responding to treatment, nephrotic syndrome, renal transplant dysfunction, আর একটা হলো রেয়ারলি করা হয় আইসোলেটেড হেমাচুরিয়া অথবা আইসোলেটেড লো গ্রেড প্রোটিনিউরিয়াতে। তাহলে 6টাই মেইনলি। হ্যাঁ, AKI plus CKD of unknown origin, nephritic syndrome, নেফ্রোটিক সিনড্রোম চিলড্রেনে করা হয় যদি অ্যাটিপিক্যাল হয় ফিচার্স অথবা নন রেসপন্সিভ টু ট্রিটমেন্ট হয়। অ্যাডাল্টসে নেফ্রোটিক সিনড্রোমে করা হয় যদি গ্লোমেরুলার প্রোটিনিউরিয়া, দ্যাট মিনস PCR মোর দেন 100 হয়। রেনাল ট্রান্সপ্লান্ট ডিসফাংশন আর রেয়ারলি আইসোলেটেড হেমাচুরিয়া আর লো গ্রেড প্রোটিনিউরিয়া। আচ্ছা, আমি হেমাচুরিয়াটা এরকম H দিয়ে লিখবো না, প্রোটিনিউরিয়াটা P দিয়ে লিখবো, সো আপনাদের বারবার এত বড়টা যাতে আমার না লেখা লাগে। সো দিস ইজ দ্য ইন্ডিকেশন। ওকে, এটা এইভাবেই পড়েন, 6টা ইন্ডিকেশন মেইনলি। কন্ট্রাইন্ডিকেশন কি? কন্ট্রাইন্ডিকেশন হলো কি DIC, থ্রম্বোসাইটোপেনিয়া, যদি ব্লিডিং কোনো রিস্ক থাকে, আনকন্ট্রোল হাইপারটেনশন, সলিটারি কিডনি, আর কিডনি সাইজ লেস দেন 60% প্রেডিক্টেড। দ্যাট মিনস কন্ট্রাক্টেড কিডনি যদি থাকে, তাই না? কন্ট্রাক্টেড কিডনি থাকলে তো বায়োপসি করতে গেলে ইনজুরি হয়ে যাবে, কারণ আপনি যেখানে আশা করবেন যে কিডনি থাকার কথা ওখানে তো থাকবে না। কমপ্লিকেশনগুলো দেখে নেবেন। আর এটা দেখেন স্টার দিছে না, সলিটারি কিডনি ইজ আ রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, সো এখানে একটা স্টার দেওয়া আছে। আচ্ছা, এখন হলো আমরা 4টা টপিক পড়বো একসাথে। ওয়ান ইজ অলিগুরিয়া, অ্যানুরিয়া, হেমাচুরিয়া, পলিউরিয়া, আর আরেকটা পড়বো হলো নকচুরিয়া। সো এখান থেকে আগে বই থেকে পড়ে নেই। অলিগুরিয়া ইজ লেস দেন 400 ml আর পার ডে, আর অ্যানুরিয়া যদি 100 ml এর কম হয়। সেটার বক্সটা দেখি কেন হতে পারে। একটা হলো ইউরিনারি অবস্ট্রাকশন, যদি সেটা
কমপ্লিট হয়, হ্যাঁ, অ্যান্ড অলসো বাইল্যাটারাল হতে হবে, ওকে, অ্যান্ড অলসো ডিস্টাল টু দ্য ব্ল্যাডার নেক, তাহলে কিন্তু এরকম অ্যানুরিয়া হবে। সো দেখেন এই কজগুলো দেওয়া যে কোথায় কোথায় অবস্ট্রাকশন হলে অ্যানুরিয়া হতে পারে। আরেকটা হলো কিডনিতে ব্লাড ফ্লো যদি কম থাকে তাহলে তো অবশ্যই ইউরিন প্রোডাকশনও কমে যাবে, তাই না? সো ওইটা যেমন অ্যাওরটিক ডিসেকশন ইনভলভিং রেনাল আর্টারিজ, এটাও বাইল্যাটারাল হতে হবে। সিভিয়ার এটিএন, সিভিয়ার ফাংশনাল হাইপোপারফিউশন, যেমন কার্ডিয়াক অথবা যদি লিভার কজ থাকে। আরপিজিএন সম্পর্কে আমরা পরে অনেক ডিটেলস আলোচনা আছে। সো তাহলে হলো গিয়ে ইউরিনারি অবস্ট্রাকশন, ল্যাক অফ রেনাল পারফিউশন আর র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এখান থেকে আর তেমন কিছু পড়ার দরকার নাই। হ্যাঁ, দেখেন এখানে লিখছে যে অকেশনাল হতে পারে ইভেন এত বেশি সেলস পার এমএল। আমি যেটা বলছিলাম যে 0 to 2 এটা ছিল হাই পাওয়ার ফিল্ডে, হ্যাঁ, এখানে বইয়ে এটা লেখা আছে। হেমাচুরিয়ার কজটা আপনারা এই বক্সটা দেখবেন আর হলো এই চার্টটা দেখবেন। এটা আমরা আলাদা করে যখন সব ডিজিজগুলো পড়বো তখন মানে পড়া হয়ে যাবে, ওকে। এটা আপনারা এখন এত চিন্তা করে লাভ নাই। এখানে একটা কথা ইম্পর্টেন্ট, হ্যাঁ, দ্যাট ইজ এই লাইনটা, ওকে, এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা দাগান। আর একটা আমরা পড়বো সেটা হলো পলিউরিয়া। ওকে, পলিউরিয়া হলো যদি 3 লিটার পার ডে এর বেশি হয়। আর কজেসগুলো দেখেন, এক্সেসিভ ফ্লুইড ইনটেক, অসমোটিক ডায়ারেসিস, দ্যাট মিনস ডায়াবেটিস মেলাইটাস। সো একদম ইজিলি মনে রাখার উপায় হলো মেইনলি 3টা ফার্স্টে পলিউরিয়ার কারণ। একটা হলো এক্সেস ফ্লুইড ইনটেক, দ্যাট ইজ সাইকোজেনিক পলিডিপসিয়া, তাই না? বেশি পানি খেলে তো বেশি ইউরিনেশন হবেই। ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাসের কিছু কজ আছে যেগুলো আমি লিখছি, আমি এখনই আলোচনা করবো এটা, ওকে। এখন হলো নকচুরিয়া কি ডিফাইন অ্যাজ ওয়েকিং আপ এট নাইট টু ভয়েড ইউরিন, ওকে। এটা কেন হবে? এটা হলো যদি 4টা কারণ মেইনলি। একটা হলো ফ্লুইড ইনটেক, যদি রাত্রেবেলা বেশি পানি খাওয়া হয় তাহলে তো রাত্রে হবেই ইউরিনেশন। যদি ডায়াবেটিক ইউজ করা হয় লেট ইভিনিংয়ে। আরেকটা হলো অকার্স ইন সিকেডি, এটা কিন্তু সিকেডির আর্লি একটা ফিচার নকচুরিয়া। আরেকটা হলো প্রস্টেটিক এনলার্জমেন্ট। সো 4টা, ওকে। এক্সেসিভ ফ্লুইড ইনটেক, ডায়াবেটিক ইউজ ইন দ্য নাইট, সিকেডি আর প্রস্টেটিক এনলার্জমেন্ট। সো এখানে আমরা কি আছে এটা পড়ে নেই আগে, তারপরে আমরা আসবো। So oliguria is less than 400 ml per day, anuria is less than 100 ml per day. হেমাচুরিয়ার ক্ষেত্রে যে কথাটা ইম্পর্টেন্ট সেটা হলো হেমাচুরিয়াটা ভিজিবল হতে পারে, যে ইউরিন একদম দেখতে পাচ্ছি, অথবা নন ভিজিবল হেমাচুরিয়া হতে পারে। যদি কোনো 40 ইয়ার ওল্ডের বেশি, দ্যাট মিনস এজড পার্সনের নন ভিজিবল হেমাচুরিয়া হয়, সেটা মাইক্রোস্কোপিক, নন ভিজিবল মানেই তো মাইক্রোস্কোপিক। তো আমরা এটা বুঝলাম কেমনে যে হেমাচুরিয়া হচ্ছে, দ্যাট মিনস এটা ডিপস্টিকে আসছে। তখন কিন্তু আমাদের সিস্টোস্কোপি অথবা ইমেজিং করে দেখতে হবে, ওকে। এই কথাটা ইম্পর্টেন্ট। যদি পরীক্ষায় এরকম কোয়েশ্চেন আসে, আপনাদের এসবিএতে আসার সম্ভাবনা বেশি, কারণ এসবিএতে ইনভেস্টিগেশন কোনটা করবেন এগুলো বেশি আসে। যদি এরকম আসে যে আপনার হলো কি এরকম একজন 55-year-old মেল, হি হ্যাজ বিন টেস্টেড ইনসিডেন্টালি ইউরিনারিতে, তার হলো কি যে ডিপস্টিক পজিটিভ আসছে, ডিপস্টিক পজিটিভ আরবিসি পাওয়া গিয়েছে, হেমাচুরিয়া পাওয়া গিয়েছে। হোয়াট ইজ দ্য নেক্সট ইনভেস্টিগেশন ইউ উইল ডু? দ্যাট ইজ সিস্টোস্কোপি, ওকে। এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, পলিউরিয়ার হলো গিয়ে এটা বললাম যে মোর দ্যান 3 লিটার পার ডে। এটার বক্সটাতে আমি তো বললাম যে হ্যাঁ মেইনলি হলো 3টা। একটা হলো সাইকোজেনিক পলিডিপসিয়া, ডায়াবেটিস মেলাইটাস, আর একটা হলো ডায়াবেটিস ইনসিপিডাস, ওকে। এই 3টাই মেইন কারণ পলিউরিয়ার। ডায়াবেটিস ইনসিপিডাস আবার 2 রকম, একটা হলো ক্রেনিয়াল আর একটা হলো নেফ্রোজেনিক। নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাসের কজটা আপনারা এটা পড়তে পারেন, এন্ডোক্রাইনোলজিতেও আছে আবার এখানেও আছে। সো আমি দুইটাকে মিলাই আমি যেভাবে পড়ি ওইভাবে পড়লাম। KLMNOP, তাই না? আমাদের অ্যালফাবেটটা এরকমই, KLMNOP, RS নাই, সো আর কিউ নাই, দিস ইজ S, ওকে। KLMNOP দেন S। সো এই দুটো খুবই ইম্পর্টেন্ট, কারণ এই জোড়াটা অনেক জায়গায় আছে, হ্যাঁ। হাইপোক্যালিমিয়া, হাইপারক্যালসিমিয়া। L for lithium, আরো 2টা ড্রাগস, ডেমেক্লোসাইক্লিন, ডায়াবেটিক্স। M for মিউটেশন কিসের? V2 রিসেপ্টরের। আর হলো মেটালস। N for নেফ্রাইটিস, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। O for obstruction, P for polycystic kidney disease, আর S for sickle cell anemia। এটা লিখে রাখতে পারেন, এটা মনে রাখার জন্য ইজি। এটা এন্ডোক্রাইনও আছে আবার এখানেও আছে। সো দুইটা মিলে আমি এভাবে লিখে রাখলাম। তো আমাদের এই 4টা টপিক শেষ। এখন মেইন জিনিসে ঢুকবো আমরা, হ্যাঁ, দ্যাট ইজ গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলোনেফ্রাইটিস জিনিসটা মানে ডিজিজ অফ দ্য গ্লোমেরুলাস, রাইট? ইট ক্যান প্রেজেন্ট মেইনলি অ্যাজ টু সাবটাইপস। একটা হলো নেফ্রাইটিক সিনড্রোম আর একটা হলো নেফ্রোটিক সিনড্রোম।
অনেকে যারা আমরা এভাবেই পড়ছিলাম থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যখন আমরা প্যাথোলজি পড়ছিলাম, যে আমরা পড়ছিলাম যে অ্যাকিউট গ্লোমেরোনেফ্রাইটিস একটা জিনিস আর নেফ্রোটিক সিনড্রোম একটা জিনিস, কিন্তু আসলে এটা না, বোথ আর গ্লোমেরোনেফ্রাইটিস, বাট প্রেজেন্টেশন ক্যান বি হয় নেফ্রাইটিক অর নেফ্রোটিক। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স, রাইট? নেফ্রাইটিকটা কি অ্যান্ড নেফ্রোটিকটা কি? প্রোটিনিউরা আমরা এটা পড়ে ফেলছি যে এটা মেইন ইম্পর্টেন্ট। হ্যাঁ, দিস ইজ ইম্পর্টেন্ট যে 40 ইয়ার্সের উপরে যদি ভিজিবল হেমাচুরিয়া অথবা যদি ডিপস্টিক পজিটিভ নন ভিজিবল হেমাচুরিয়া হয়, উই গো ফর সিস্টোস্কোপি। ভেরি ইম্পর্টেন্ট এটা, এই যে এইটা, দিস ইজ হোয়াট উই আর গোয়িং টু স্টাডি। সো গ্লোমেরোনেফ্রাইটিস মেইনলি প্রেজেন্টস ইন টু ওয়েজ। এছাড়া আরও কীভাবে প্রেজেন্ট করতে পারে, মেইনলি হলো নেফ্রাইটিক সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করতে পারে, নেফ্রোটিক সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করতে পারে, আরেকটা হলো আরপিজিএন, র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরোনেফ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। অ্যানাদার ইজ নেফ্রাইটোনেফ্রোটিক, মানে দুই রকমই আছে, যে আপনার এদিকে নেফ্রাইটিকের ফিচার্সও আছে, নেফ্রোটিকের ফিচার্স আছে। এটা কেন জানা লাগবে? কারণ পরীক্ষায় তো আপনাকে বলে দিবে না যে ইটস নেফ্রাইটিক সিনড্রোম, বা এটা বলে দিবে না এটা নেফ্রোটিক সিনড্রোম, আপনাকে নিজের থেকে বুঝতে হবে, তাই না? কারণ আপনাদেরকে ডেটা দেওয়া থাকবে, আপনাদেরকে ইউরিনারিটা দেওয়া থাকবে, অথবা অনেক সময় বায়োপসি ফাইন্ডিং দেওয়া থাকবে, তো আপনাকে তো বুঝতে হবে যেটা কি, বা ক্লিনিক্যাল ফিচার দেখে বুঝতে হবে, তাই না? সো এই চার্টটা, এটা মেইনলি আমি এভাবে লিখছি যেভাবে। সো হোয়াট ইজ নেফ্রাইটিক সিনড্রোম? এগেন আমি এইভাবে লিখতেছি, নেফ্রাইটিককে আই দিয়ে আর নেফ্রোটিককে ও দিয়ে লিখছি, যাতে বারবার আমাকে পুরোটা না লেখা লাগে, আপনারা হোপফুলি বুঝবেন। নেফ্রাইটিক সিনড্রোম ইজ মেইনলি অ্যাকিউট, ওকে, অ্যাকিউট একটা কন্ডিশন, অ্যাকিউট একটা প্রেজেন্টেশন। আর নেফ্রোটিক সিনড্রোম ইজ মেইনলি ইনসিডিয়াস, মানে আস্তে আস্তে হয়। নেফ্রাইটিক সিনড্রোমে আচ্ছা আরেকটা জিনিস হলো, গ্লোমেরুলোনেফ্রাইটিসের হলমার্ক ইজ প্রোটিনিউরিয়া, ওকে, হলমার্ক প্রোটিনিউরিয়া দুইটাতেই থাকবে। ডিফারেন্স ইজ দ্য রেঞ্জ, কতটুকু রেঞ্জে প্রোটিনিউরিয়া থাকে। প্রোটিনিউরিয়া ইজ দ্য হলমার্ক অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা ডেভিডসনে লেখা আছে, দাগাই দিব আপনাদেরকে। দিস ইজ দ্য হলমার্ক অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস। So this is present in both, but what is the difference, right? So nephritic syndrome, hematuria, hypertension, oliguria, fluid retention and decreased renal function, এইটা থাকে। hematuria, hypertension, oliguria, fluid retention, decreased renal function। সিনিয়রটা দেওয়া থাকলো যে একজনের 2-3 দিনের একটা হিস্ট্রি, he has been noticing visible hematuria, তারপর হলো decrease in urine volume, he has noticed puffy face, and আপনি ইনভেস্টিগেশন করলেন, ইউরিনারিতে দেখা গেল, ফিজিক্যাল এক্সামিনেশনে দেখা গেল ব্লাড প্রেশারটা হাই, ইউরিনারিতে দেখা গেল যে there is active urinary sediments. What are active urinary sediments? These are cells or cast, তার মানে অনেক অনেক আরবিসি বা অনেক পাস সেলস এরকম থাকতে পারে, প্লাস আরবিসি কাস্ট এরকম আছে, বা অন্যান্য কাস্টও থাকতে পারে, মেইনলি আরবিসি কাস্টই থাকে। সিরাম ক্রিয়েটিনিন করলেন, সিরাম ক্রিয়েটিনিনটা হাই আসলো। সো দিস আর প্রোটিনিউরিয়া দেখা যাবে নন নেফ্রোটিক রেঞ্জ। তো আমরা পড়েছিলাম না যে 3.5 বেশি পার ডে, 3.5 গ্রাম পার ডে এর বেশি হলো দ্যাট ইজ নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া। এখানে হবে নন নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া। সো দ্যাট মিনস 1+, 2+ এরকম হবে, কিন্তু 1 গ্রামের ইউজুয়ালি বেশি থাকে। হ্যাঁ, 1+, 2+, ডিপস্টিক টেস্ট দেওয়া থাকলো 1+, 2+। সো দিস ইজ নেফ্রাইটিক সিনড্রোম। প্রেজেন্টেশনটা পরীক্ষায় SBA-তে এভাবেই দেওয়া থাকবে। আরেকটা নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম ইজ টেট্রাড, না, 4টা, এটা আমরা সবসময় পড়ি 4টা। মেইনলি ফার্স্টে শুরু করে এটাই যে নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া, দ্যাট ইজ ম্যাসিভ প্রোটিনিউরিয়া, মোর দেন 3.5 গ্রাম পার ডে। অ্যালবুমিনটা এই জন্য কমে যাবে যেহেতু প্রোটিনটা বডি থেকে বের হয়ে গেছে, সো অ্যালবুমিন উড বি লেস দেন 3 গ্রাম পার DL। প্রোটিন যেহেতু বের হয়ে যাচ্ছে বডি থেকে, সো প্লাজমা অনকোটিক প্রেশারটাও কমে যাবে, অ্যান্ড দেয়ার ইজ জেনারেলাইজড ইডেমা and hypercholesterolemia. Hypercholesterolemia কেন? কারণ এত প্রোটিন যে লস হয়ে গেছে, লিভার উড ট্রাই টু কম্পেনসেট। লিভার কম্পেনসেট করতে গিয়ে এখানে অ্যাপোপ্রোটিনগুলো সিনথেসিস করবে বেশি। সো এই ক্ষেত্রে আমরা জানি যে অ্যাপোপ্রোটিন ইজ আ পার্ট অফ অল দ্য কাইরোমাইক্রন, VLDL, LDL এগুলোর কোলেস্টেরলের পার্ট। সো এই জন্য ওগুলো কম্পেনসেশনের হিসাবে বেড়ে যাবে। হাইপারকোলেস্টেরোলেমিয়ার কারণে দের উইল বি হাইপারকোয়াগুলেবিলিটি, তার মানে থ্রম্বোসিসের একটা ফিচার পাওয়া যেতে পারে। ব্লাড ভলিউম এই ক্ষেত্রে নর্মাল থাকতে পারে, ইনক্রিজ ও ডিক্রিজ, কিন্তু এখানে কিন্তু হাইপারটেনশন থাকে মাস্ট। এখানে নর্মাল টেনশনও থাকতে পারে, ব্লাড প্রেশার বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। এই কথাটা বইয়ে লেখা আছে যে রেনাল সোডিয়াম রিটেনশন ইজ দ্য আর্লি অ্যান্ড দ্য মোস্ট ইউনিভার্সাল ফিচার অফ নেফ্রোটিক সিনড্রোম। সো এটা দাগায় রাখলাম যদি পরীক্ষায় আসে এই জন্য।
সেইটার সিনারিওটা কিভাবে দিবে যে একজনের 1 to 2 weeks অথবা আর একটু বেশি 2 weeks-এর একটা হিস্ট্রি, হি হ্যাজ নোটিস জেনারেলাইজ সোয়েলিং, একদম পুরা হোল বডি সোয়েলিং, অ্যানা সার্কার মতো একটা ফিচার নিয়ে আসছে আপনার কাছে, নট নেসেসারিলি হেমাচুরিয়া আছে, হ্যাঁ, এইটা নিয়ে আপনার কাছে আসছে। আপনি হলো ফার্স্টে ফিজিক্যাল এক্সামিনেশন করলেন, ব্লাড প্রেশার আপনি যে কোনো একটা পেতে পারেন, নর্মাল পেতে পারেন, আবার ইনক্রিজ ও ডিক্রিজ পেতে পারেন, আপনি জেনারেলাইজড ইডেমাটা পাবেন। ইনভেস্টিগেশন করবেন ইউরিনারিতে, ফার্স্ট থিং ইউ নোটিস ইজ নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া, হ্যাঁ, 3.5 মানে ইউটিপি করলে 3.5 গ্রাম পার ডে বেশি হবে, ডিপস্টিক টেস্ট করলে 3+4+ হবে। সিরাম অ্যালবুমিন করলেন কম আসবে, কোলেস্টেরলস বা আমাদের লিপিড প্রোফাইল করলে ওগুলো বেশি আসবে। সো দিস ইজ দ্য কমপ্লিট পিকচার অফ নেফ্রোটিক সিনড্রোম। প্রেজেন্টেশনটা এরকমই হয়। আচ্ছা, মোর দেন এখানে দেখি এটাই আমি মোটামুটি বলছি, হ্যাঁ, যে এইগুলো ফিচারগুলো আর এখানে এইগুলোর ফিচারগুলো। আচ্ছা, এখন দেখেন এখানে একটু ভুল আছে, এখানে মোর দেন 30 গ্রাম পার লিটার লেখা, তো লেস দেন 30 হবে। আমি 3 গ্রাম পার ডেসিলিটার লিখছি, কিন্তু এই জন্য 0 একটা কমাই দিয়েছিলাম। সো এটা একটু খেয়াল করবেন, হ্যাঁ, তো এটা একটু ভুল আছে এখানে। এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, এই জন্য এগুলো আগে পড়ছি যাতে এখন বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, নেফ্রাইটিক সিনড্রোম যেটা লেখা আছে আগে, আপনি দেখেন নেফ্রাইটিক সিনড্রোমের এখানে ভিতরে যেটা লেখা ওটা আমরা মোটামুটি পড়ছি। নেফ্রাইটিক সিনড্রোমটা এই যে ইনভেস্টিগেশনে কি কি করা যায় এটা আমরা আলাদা আলাদা করে পড়বো, সেটা এখান থেকে খুব একটা নট সিগনিফিকেন্ট। ওকে, নট দ্যাট সিগনিফিকেন্ট। এগেন আসে এখন নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম এগেন এই যে এখানে যেটা লিখছে ওটা আমরা আলাদা আলাদা করে সব কয়টা ডিজিজই পড়বো, সো খুব একটা ইম্পর্টেন্ট না। এটার মধ্যে আমরা অ্যামাইলয়েডটা একটা ইম্পর্টেন্ট, আর এটা হলো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, দিজ আর ইম্পর্টেন্ট। এই দুইটা একটু ভালো করে দেখবেন, বাকিগুলো আমরা আলাদা করে আলোচনা করবো। ইডেমা তো ইউজুয়ালি আমরা পড়ি এখান থেকেই পড়বো, ঠিক আছে। ইডেমার যে বক্সটা আছে এটা পড়বেন, যে দের 5 কজেস অফ ইডেমা, কোনটা কেন হয় এটাই, এটা আলাদা করে খুব পরীক্ষায় আসার মতো কিছু না, এক্সেপ্ট ফর ধরেন দিয়ে দিল যে হোয়াট ইজ দ্য কজ অফ ইডেমা ডিউ টু লো প্লাজমা অনকোটিক প্রেশার ও সিরাম অ্যালবুমিন, এইভাবে দিতে পারে। আচ্ছা, এটা আমরা বলছি না যে হাইপোঅ্যালবুমিনিয়া হয় কারণ হলো গিয়ে ইউরিন দিয়ে লস হয়ে গেছে। সোডিয়াম রিটেনশন হয় কারণ যেহেতু হাইপোভলিমিয়া হচ্ছে, সো এই জন্য সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরিনিজম হবে, যেটা আবার ইডেমা করে, তাই না, ফাংশনাল ভলিউমটা কমে যায় বডিতে। হাইপার কোলেস্টেরোলিমিয়া কেন হয় এটা বলছি, লাইপোপ্রোটিন সিনথেসিসটা বেড়ে যায়, এই কারণেই মেইনলি হাইপার কোয়াগুলেবিলিটি হয়। এছাড়া আরেকটা কারণ হলো যে আমাদের যে বডিতে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্টগুলো থাকে, যেমন প্রোটিন সি, প্রোটিন এস, অ্যান্টিথ্রম্বিন 3, এই তিনটাও এইগুলো লস হয়ে যাচ্ছে ইউরিনের সাথে, বিকজ দিজ আর অলসো প্রোটিনস, এই জন্য হাইপার কোয়াগুলেবিলিটি হয়। প্রোটিনের মধ্যে আরেকটা হলো আমাদের গামা গ্লোবুলিন, যেটা একটা প্রোটিন, সো এই গামা গ্লোবুলিনও বের হয়ে যাবে, সো আমাদের অ্যান্টিবডি কমে যাচ্ছে, ইমিউনিটি কমে যাচ্ছে, ইনফেকশন বেশি হয়। কোন ইনফেকশনটা বেশি হয়? নিউমোকক্কাল আর মেনিঙ্গোকক্কাল ইনফেকশন। কেন? কারণ হলো কি যে এটা ছাড়াও মেইনলি যেটা হয় যে কমপ্লিমেন্ট পাথওয়েতে আমাদের যে অপশনাইজেশনটা, কমপ্লিমেন্টগুলো তো লুজ হয়ে যাচ্ছে, কমপ্লিমেন্টগুলো তো প্রোটিন, আমাদের যে অপশনাইজেশন করে C3, এগুলোও তো লুজ হয়ে যাচ্ছে। সো ক্যাপসুলেটেড অর্গানিজম যেমন নিউমোকক্কাস, মেনিঙ্গোকক্কাস, যেগুলো অপশনাইজেশন লাগে কিল করতে, এগুলো চলে যাচ্ছে, এই জন্য এই ইনফেকশনগুলো বেশি হয়, সো এগুলো ভ্যাকসিনেট করতে হয়। এটা ইম্পর্টেন্ট, মোটামুটি তো বুঝে পড়লেই হয়, তাই না, কনসিকুয়েন্সেস কি কি। ইডেমাটা বলছি, ওকে, পলিউরিয়া দিস ইজ এটা অলরেডি ডিসকাসড, নকচুরিয়া ইজ ডিসকাস, ইউরিনারি ইনকন্টিনেন্সটা পরে পড়বো। গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই যে দেখেন এই কথাটা এখানে লেখা আছে, হ্যাঁ, যে প্রোটিনিউরিয়া ইজ দ্য হলমার্ক অফ গ্লোমেরুলার ডিজিজ, বাট এটা ডিপেন্ড করবে কখন কোন রেঞ্জে হয়। হ্যাঁ, এটা দেখবেন যে পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টরস কি কি গ্লোমেরুলার ডিজিজে। আচ্ছা, এইটা দেখেন যে কোন গ্লোমেরুলোনেফ্রাইটিসটা কোথায় হচ্ছে, গ্লোমেরাসের কোন পার্টে হয় এন্ড কেন হয়, এই ছবিটা দেখবেন। কিন্তু মেইনলি আমরা যখন আলাদা আলাদা করে সবগুলো আলোচনা করব তখন এইগুলো আসলে হয়ে যাবে, তখন এটা পরে দেখলেও অসুবিধা নাই। ওকে, সো দিস ইজ দ্য মোস্ট 5-star বক্স এই নেফ্রোলজি, হ্যাঁ, জিএন এর সবগুলো টাইপ অ্যান্ড কোনটাতে কি হয়, এটা আপনার সিনারিও হিসাবে আসতে পারে, ইয়ে তো আসেই, ট্রু ফলস তো আসেই পরীক্ষায়।
এই বক্সটা ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বক্স ফ্রম নেফ্রোলজি, ইনফিনিটি স্টার, দিস ইজ 15.15। এখানে হলো মেইনলি যেটা লিখছে যে কোন ডিজিজগুলো নেফ্রোটিক প্রেজেন্টেশন করে, কোনটা নেফ্রাইটিক প্রেজেন্টেশন করে, আর কোনটা আরপিজিএন হিসেবে প্রেজেন্ট করতে পারে। এখন দেখেন these are all the primary diseases, যে কি মানে একদম কি গ্লোমেরুলাসের প্রাইমারি ডিজিজ, যে গ্লোমেরুলাসের নিজের থেকে কোনো একটা ডিজিজ হয়েছে। আর মেইনলি নেফ্রোটিক সিনড্রোম হিসাবে প্রেজেন্ট করে সেকেন্ডারি যে ডিজিজ, দ্যাট ইজ ডায়াবেটিস। আরেকটা হলো অ্যামাইলোডোসিস, যেটা ওই বক্সে দাগানো ছিল। আর নেফ্রোটিক সিনড্রোম আলাদা করে সেকেন্ডারি ডিজিজ হিসাবে কোনটা কোনটা আসে এগুলো এই আলোচনার মধ্যে চলে আসবে। সো আমরা এটা দিয়ে শুরু করি। হ্যাঁ, তো আমরা দেখি প্রথমে যে নেফ্রোটিক সিনড্রোম ইউজুয়ালি প্রেজেন্ট করে তিনটা গ্লোমেরুলার ডিজিজ, মিনিমাল চেঞ্জ ডিজিজ অর এমসিডি, এফএসজিএস or focal segmental glomerulosclerosis, another is membranous nephropathy. Okay, এই তিনটা প্রেজেন্ট করে নেফ্রোটিক সিনড্রোম হিসাবে, নেফ্রোটিক প্রেজেন্টেশন হিসাবে। IgA nephropathy আর মেসেঞ্জার ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস প্রেজেন্ট করে গ্লোমেরুলার নেফ্রাইটিক প্রেজেন্টেশন নিয়ে। আর আরপিজিএন হিসেবে প্রেজেন্ট করে এই তিনটা আমরা আলোচনা করব, খুব বেশি করে আলোচনা করব। তো শুরু করি নেফ্রোটিকটা, আমরা দুইটা করে একসাথে পড়বো, একটা মিনিমাল চেঞ্জ আর মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। এই বক্সটা কিন্তু খুবই ভিজুয়ালি আনপ্লিজিং, এটা দেখতে ভালো না এই বক্সটা, একদমই এটা দেখতে একদমই সুন্দর না বক্সটা। এটা পড়তেও এই জন্য কষ্ট হয়, কারণ এটা এরকম মানে হরাইজন্টালি ইনফরমেশনগুলো দেওয়া, যদি ভার্টিক্যালি দেওয়া থাকতো আসলে দেখতে আরও সুবিধা হতো, তাই না? হরাইজন্টালি দেওয়া দেখে এই বক্সটা দেখতে সুন্দর। নেফ্রোলজির সব বক্সগুলোই আসলে এই প্রবলেমটা আমার মনে হয়েছে, যেরকম হরাইজন্টালি ইনফরমেশন দেওয়া দেখে দেখতে একটু কষ্ট হয়, বা আসলে মনে থাকে না অত, ভিজুয়াল মেমোরি যেটা নর্মালি হয় মানুষের ওটা অ্যাকচুয়ালি কম হয় এখানে। আমি যেটা বলবো আপনাদেরকে যে আমি এইটা তো পড়বোই, সাথে হলো এটা তো আবার আলাদা করে ডেসক্রিপশনস গুলো দেওয়া আছে কিছু, ওই দুইটা মিলায় আই উইল ট্রাই যে পড়ার। হ্যাঁ, সো এটা আমরা শুরু করি এখন। আমরা নেফ্রোটিক প্রেজেন্টেশন যে তিনটা ডিজিজ মেইনলি লেখা, মিনিমাল চেঞ্জ ডিজিজ, এফএসজিএস, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, এগুলো আমি তো আলোচনা করছি না যে নেফ্রোটিক সিনড্রোমের প্রেজেন্টেশনটা পরীক্ষায় কিভাবে দেওয়া থাকবে, যে জেনারেলাইজ সোয়েলিং, ইউরিনে এই ফাইন্ডিং দেওয়া থাকে, এভাবে আসবে পরীক্ষায়। কিন্তু এখন জিনিসটা হলো ইটস মোর স্পেসিফিক, যে কেন হলো, তাই না? কেন এই ডিজিজটা হলো, কেন নেফ্রোটিক সিনড্রোমটা হলো। সো মেইনলি তিনটা ভাবে হতে পারে, একটা হলো মিনিমাল চেঞ্জ ডিজিজ, এগুলো প্রাইমারি ডিজিজ। হ্যাঁ, এছাড়া এফএসজিএস আর একটা হলো মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। এখন এগুলো আমি আলোচনা করব, বললাম তো এই চার্টটা আসলে ভালো না দেখতে, সো আমি এভাবে লিখছি যাতে দেখতে সুবিধা হয়। হোয়াট ইজ এমসিডি? মিনিমাল চেঞ্জ ডিজিজ। এমএন মানে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। ওকে, চিলড্রেন, মিনিমাল চেঞ্জ ডিজিজ অ্যান্ড মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, এগুলো নামের মধ্যে কিন্তু কোনো প্রলিফারেটিভ নাই, তার মানে এগুলো কিন্তু প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস না, তার মানে এগুলো ইউরিনারিতে আপনি অনেক গাদা সেল আশা করবেন না, এখানে জাস্ট প্রোটিনিউরিয়াটাই থাকবে। ওকে, এমসিডি তার মানে হলো কি এটা চিলড্রেনদের নেফ্রোটিক সিনড্রোম করে, আর 1/4 অফ অ্যাডাল্ট নেফ্রোটিক সিনড্রোমের কজ হতে পারে। মেমব্রেনাস নেফ্রোপ্যাথি মেইনলি অ্যাডাল্টসদের হয়, অ্যাডাল্টস বলতে নট জাস্ট 20 to 30, ইউজুয়ালি এটা 40 পরে। প্যাথোজেনেসিস আননোন অথবা পোডোসাইট ইনজুরি। এখানে একটা অ্যান্টিবডি পজিটিভ অ্যান্টিবডি পাওয়া যায়, দ্যাট ইজ অ্যান্টিবডি টু ফসফোলাইপেজ A2 রিসেপ্টর 1, অ্যান্টিবডি টু ফসফোলাইপেজ A2 রিসেপ্টর 1। ওকে, আর এখানেও কমপ্লিমেন্ট মিডিয়েটেড পোডোসাইট ইনজুরি হতে পারে। অ্যাসোসিয়েশনস তিনটা, অ্যাটপি, এনএসআইডি, হজকিন্স লিম্ফোমা। এখানে বইয়ে ম্যালিগন্যান্সি লেখা, হজকিন্স লিম্ফোমা ইউজুয়ালি। এখানে ইডিওপ্যাথিক হতে পারে, যেটার একটা HLA অ্যাসোসিয়েশন আছে, HLA DQ1, যেমন আমরা HLA B27 পড়ি স্পন্ডাইল আর্থ্রোপ্যাথিগুলোর সাথে, সেরকম এখানে HLA B21। আর সেকেন্ডারি কি কি কারণে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি হতে পারে, মানে আর কি কারণে, এখানে যেমন এনএসআইডি অথবা হজকিন্স লিম্ফোমা দিয়ে মিনিমাল চেঞ্জ ডিজিজ হতে পারে। সেকেন্ডারি কিসের মধ্যে হতে পারে? ড্রাগসের মধ্যে পেনিসিলামিন, এনএসআইডি, গোল্ড। চিন্তা করে দেখেন, দিজ আর অল ট্রিটেড ফর রিউমাটোলজিক্যাল ডিজিজে, কিন্তু এই তিনটা জিনিস ইউজ করে। কানেকটিভ টিস্যু ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু এইগুলোই, পেনিসিলামিন, এনএসআইডি, গোল্ড, এগুলো ওখানে ইউজ করে। সো কানেকটিভ টিস্যু ডিজিজ যেমন SLE, RA, এখানেও মেমব্রেনাস নেফ্রোপ্যাথি হয়। ভাইরাস একটা, সেটা হলো হেপাটাইটিস বি ভাইরাস, এখানেও ম্যালিগনেন্সি, বাট দিজ আর সলিড ম্যালিগনেন্সিস। এখানে কিন্তু ব্লাড ম্যালিগনেন্সি, দিজ আর সলিড ম্যালিগনেন্সি, যেমন হলো লাং ক্যান্সার, ইভেন ব্রেস্ট ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, এগুলোর সাথে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি অ্যাসোসিয়েটেড। তাহলে সিনারিওটা কি দেওয়া থাকবে? বাচ্চাদের তো আমাদের পরীক্ষা দেওয়ার সম্ভাবনা কম, তাই না? যেহেতু আমরা
অ্যাডাল্ট মেডিসিন নিয়ে পড়াশোনা করি, বা দিতে পারে যে 6-year-old বয় কেম উইথ নেফ্রোটিক প্রেজেন্টেশন, হ্যাঁ এরকম দিতে পারে। আর অ্যাডাল্টস দিয়ে দিতে পারে উইথ লিম্ফোমা, যে হ্যাঁ একটা অ্যাডাল্টের লিম্ফোমা হয়েছে, এখন তার নেফ্রোটিক সিনড্রোম হয়েছে। সো দিস ক্যান বি যে 1/4 যে অ্যাডাল্ট, সেটা মেমব্রেনাস মিনিমাল চেঞ্জেস হতে পারে। আর মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, এটা যে আমি বললাম অ্যাডাল্টসদের হয়। যদি প্রাইমারি হয় তাহলে তো হলোই, প্রাইমারিতে এই অ্যান্টিবডি পজিটিভ থাকে। যদি সেকেন্ডারি হয় তাহলে হয়তো দিয়ে দিল যে সে হেপাটাইটিস বি পজিটিভ, অথবা ইভেন এরকম দিয়ে দিতে পারে যে লিভার ফাংশন টেস্ট করা, ALT ASTটা রেজড, হয়তো SL এর ফিচার্স আছে অথবা R এর ফিচার্স আছে, এরকম দেওয়া। আবার ম্যালিগনেন্সিগুলোর যে কোনো একটা সিনারিওতে এভাবে দেওয়া থাকতে পারে। ক্লিনিক্যাল ফিচার বললাম, দিস ইজ নেফ্রোটিক সিনড্রোম ইন চাইল্ডহুড, দিস ইজ নেফ্রোটিক সিনড্রোম ইন অ্যাডাল্টস। ইনভেস্টিগেশন করে, ফার্স্টের ইনভেস্টিগেশনগুলো, এটা বারবার রিপিট করবো না, যে ইউরিনের কি পাওয়া যাবে, অবভিয়াসলি নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনুরিয়া পাওয়া যাবে, তাই না, 3.5-এর বেশি থাকবে পার ডে UTP করলে, আর ডিপস্টিক করলে 3+4+ থাকবে। নেফ্রোটিক সিনড্রোম ইন অ্যাডাল্টস is a indication for renal biopsy, right? যেহেতু 1 গ্রামের উপরেই বায়োপসি করতে হয়, সেখানে 3.5-এ তো অবশ্যই বায়োপসি করবো, তাই না? সো বায়োপসি করে কি পাওয়া যাবে? মিনিমাল চেঞ্জে কোনো চেঞ্জই পাওয়া যায় না, হ্যাঁ, এটার জন্য এটার নাম মিনিমাল চেঞ্জ ডিজিজ। আর এখানে দেখেন একটা কথা লিখছি, সিলেক্টিভ প্রোটিনুরিয়া। সিলেক্টিভ প্রোটিনুরিয়া মানে এখানে শুধু অ্যালবুমিনই পাস করে, হাইলি সিলেক্টিভ, জাস্ট অ্যালবুমিনই পাস করবে, আরও যে বডিতে প্রোটিনস আছে এগুলো পাস করে না, হ্যাঁ। সো ইট ইজ হাইলি সিলেক্টিভ প্রোটিনুরিয়া। সো লাইট মাইক্রোস্কোপি করলে নর্মাল, ইলেকট্রন মাইক্রোস্কোপিতে একটা জিনিস পাওয়া যায় যেটা পরীক্ষায় আসে খুবই, ইফেসমেন্ট অফ ফুড প্রসেস অফ পোডোসাইটস, ইফেসমেন্ট অর ফিউশন অফ ফুড প্রসেস অফ পোডোসাইটস। এখানে নাম যেহেতু মেমব্রেনাস, সেখানে মেমব্রেনেরই চেঞ্জটা হয়, দের ইজ থিকেনিং অফ গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। যেহেতু এখানে কোনো পলিফারেশন না, এখানে কোনো সেল টেল এগুলো কিছু পাওয়া যায় না, বা কোথাও কোনো পলিফারেশন কথাটা থাকবে না এখানে। গ্র্যানুলার সাব এপিথেলিয়াল IgG ডিপোজিশন, সাব এপিথেলিয়াল, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, সাব এপিথেলিয়াল, যে কোথায় সাব এপিথেলিয়াল IgG ডিপোজিশন হয়? মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। এটা ভেরি রেসপন্সিভ টু স্টেরয়েড, মিনিমাল চেঞ্জ ডিজিজ, কজ এখানে সিলেক্টিভ প্রোটিনুরিয়া, এইটার সাথে এটা রিলেটেড। যেহেতু সিলেক্টিভ প্রোটিনুরিয়া থাকে এখানে, ইটস ভেরি হাইলি স্টেরয়েড সেন্সিটিভ, শুধু স্টেরয়েড দিয়ে এটা ট্রিটমেন্ট করা যায়। মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে স্টেরয়েডের সাথে সাইক্লোফসফেমাইড লাগবে। প্রগনোসিস ইজ ভেরি গুড, এখানে কোনো CKD হয় না। এখানকার প্রগনোসিসে দের ইজ এ রুল অফ 1/3, 1/3 নিজে নিজেই ভালো হয়ে যায়, রেমিশন হয়ে যায়, 1/3 এইরকম নেফ্রোটিক সিনড্রোম নিয়েই থাকে, আর 1/3 হলো CKD হয়। ওকে, সো 1/3 রেমিশন হয়ে যায় স্পন্টেনিয়াস, 1/3 ইজ স্টেবল, স্টেজ অ্যাজ নেফ্রোটিক সিনড্রোম, another 1/3 progresses to CKD. So this is important, পরীক্ষায় এটার সিনারিও আসার সম্ভাবনাটা বেশি, যেহেতু আমরা অ্যাডাল্ট মেডিসিনে ধরেন এইভাবেই দিল যে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ একটা মানুষের নেফ্রোটিক সিনড্রোম হয়েছে, অথবা লাং ম্যালিগনেন্সি এরকম করে দিল। NSAID দিয়ে দুইটাই হয়, তাই না? এটা কনফিউজিং, কিন্তু পরীক্ষা আই ডোন্ট থিঙ্ক এই জন্য NSAIDটা দিবে। আচ্ছা, এখন আসি এইটা FSGS, F for focal. What is focal? Focal মানে গ্লোমেরুলাসের 50%, less than 50% of glomerulus affected, that is focal. Less than 50% of glomerulus is affected. যদি more than 50% that is called diffuse. Segmental, segmental মানে glomerulus যে 50% affected হলো, এটার মধ্যেও সেগমেন্ট মানে কিছুটা অংশ সমস্যা। গ্লোমেরুলোস্ক্লেরোসিস, এখানে প্রবলেমটা হলো স্ক্লেরোসিস, এখানেও কিন্তু কোনো প্রলিফারেশন কথাটা নাই, তার মানে এখানেও আপনি সেল পাবেন না, এখানেও আপনি জাস্ট পাবেন প্রোটিনুরিয়া। ওকে, সেটা অল এজেই হয়, ইউজুয়ালি একটু মিডল এজটাই হয়তো দিবে। অ্যাব্রাপ্ট নেফ্রোটিক সিনড্রোম হয়। প্যাথোজেনেসিস এগেন এটার মতোই সেম, আননোন আর পোডোসাইট ইনজুরি। অ্যাসোসিয়েশনস হলো ওয়েস্ট আফ্রিকানস, আর এখানে আরেকটা জিন ভ্যারিয়েন্ট আছে, দিস ইজ APOL1 জিন ভ্যারিয়েন্ট। ওকে, এখানে আমরা অ্যান্টিবডি পেয়েছিলাম, ফসফোলাইপেজ A2 রিসেপ্টর 1, এখানে হলো APOL1। ওকে, আর সেকেন্ডারি কজেস কি কি? হ্যাঁ, সেকেন্ডারিগুলো আমি মনে রাখতাম H দিয়ে, 5টা H। হিলিং অফ প্রিভিয়াস ইনফেকশন স্কার্স, HIV। ওকে, এখানে ছিল হেপাটাইটিস বি, দিস ইজ HIV। হেরোইন মিসইউজ, ক্রনিক হাইপারটেনশন, আর হেভি মানে মরবিড ওবিসিটি, হেভি পিপল, মরবিড ওবিসিটি। সো হিলিং অফ প্রিভিয়াস ইনফেকশন স্কার্স, HIV, হেরোইন মিসইউজ, ক্রনিক হাইপারটেনশন, মরবিড ওবিসিটি। পরীক্ষায় দিল একজন মরবিড ওবিস, হয়তো এভাবে না লিখে দিয়ে দিল BMI is 35 এর বেশি, তার এখন নেফ্রোটিক সিনড্রোম হয়েছে, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি বায়োপসি ফাইন্ডিং, এভাবে দিয়ে দিতে পারে। বললো না ডায়াগনোসিস কি, বায়োপসি ফাইন্ডিং কি পেতে পারেন, এরকম দিতে পারে।
বা দিল যে একজন এইচআইভি পজিটিভ, সেখানে এইচআইভি পজিটিভ না দিয়ে দিল যে সিবিসিতে লিম্ফোসাইটটা কম, লিম্ফোপেনিয়া, তাহলে এটা কি? হিরোইন ইউজের একটা হিস্ট্রি দিয়ে দিল, তাহলে তো এটা এফএসজিএস। হ্যাঁ, বায়োপসি করলে there is segmental scarring, scarring মানে স্ক্লেরোসিস। অনেক সময় বায়োপসি ক্যান বি মিসড মানে যেহেতু এটা ফোকাল অ্যান্ড অলসো সেগমেন্টাল, তার মানে আপনি বায়োপসি করলেন ওই জায়গাটাতে বায়োপসিটা হলো না যেখানে ডিজিজটা, তাহলে কি হবে? বায়োপসি নর্মাল লাগবে। নর্মাল হলে তখন এটাকে আমরা মিনিমাল চেঞ্জ ডিজিজ হিসেবে ডায়াগনোসিস করে দিলাম যে হ্যাঁ ঠিক আছে, এটা আমরা বায়োপসি করছি, কিছু পাওয়া যায় না, মিনিমাল চেঞ্জ ডিজিজ, অ্যাডাল্টদের যেটা হয়। পরে সিনারিওটা হয়তো এরকম দিতে পারে যে বায়োপসি করা অ্যান্ড ওয়াজ ট্রিটেড অ্যাজ মিনিমাল চেঞ্জ ডিজিজ উইথ স্টেরয়েড, বাট কোনো রেসপন্স হয় নাই, তাহলে এটা কি হতে পারে? এফএসজিএস হতে পারে, তাই না? কারণ আমরা তো জানি যে মিনিমাল চেঞ্জ ডিজিজের স্টেরয়েড রেসপন্সিভ, ভেরি মাচ রেসপন্সিভ। সো মিস হলে ইট ক্যান বি মিসডায়াগনোসড অ্যাজ এমসিডি। ট্রিটমেন্ট এখানে স্টেরয়েড দিতে হয়, ইমিউনোসাপ্রেসিভ, এটার প্রগনোসিস ইজ ব্যাড। এখানে সিকেডি আর ইএসআরডি পর্যন্ত প্রগ্রেস করে অনেক কমনলি। সেটা বলি এমসিডি ইজ নেফ্রোটিক সিনড্রোম ইন চিলড্রেন, দিস ইজ ইন অ্যাডাল্টস। এটা মেইনলি অল এজে, অ্যাসোসিয়েশনগুলো খুব ইম্পর্টেন্ট, বায়োপসি ফাইন্ডিংগুলো খুব ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় ইনভ্যারিয়েবলি আসবে, সিনারিও হিসাবে আসবে, ট্রু ফলস হিসাবে আসবে, যেভাবে আসুক এটা পরীক্ষায় আসবেই। আচ্ছা, তো আমরা নেফ্রোটিক প্রেজেন্টেশনের পরে এখন পড়বো হলো নেফ্রাইটিক প্রেজেন্টেশন। হ্যাঁ, নেফ্রাইটিক প্রেজেন্টেশন মেইনলি দুইটা করে, একটা হলো আইজিএ নেফ্রোপ্যাথি আর একটা হলো মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটাকে আমি এমসিজিএন হিসাবে লিখবো, হ্যাঁ, বুঝতে সুবিধা হবে আপনাদের। আর আরপিজিএন হিসাবে প্রেজেন্ট করে মেইনলি 3 রকম, একটা হলো ফোকাল নেক্রোটাইজিং গ্লোমেরুলোনেফ্রাইটিস, আরেকটা হলো ডিফিউজ পলিফেরেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, আরেকটা হলো অ্যান্টি জিবিএম বেস মেমব্রেন ডিজিজ। এই ডিপিজিএন বা ডিফিউজ পলিফেরেটিভের মধ্যে একটা দেখেন দ্যাট ইজ পোস্ট স্ট্রেপ্টোকক্কাল, তাই না, ইনফেকশন রিলেটেড যেটা। সো এইটা আর আইজিএ নেফ্রোপ্যাথিটা একসাথে ডিসকাস করবো, কারণ এই দুইটা একটা ডিডি, আর মেসেঞ্জার ক্যাপিলারিটা আলাদা ডিসকাস করবো। তো একটু এখন শুরু করি। So these are the nephritic presentation. যদি এইটা nephritic plus it can progress to RPGN, হ্যাঁ, এটা usually nephritic presentation নিয়ে আসে। ওকে, সো IgA nephropathy এটার আরেকটা নাম হলো মেসেঞ্জিও proliferative, ওকে, মেসেঞ্জিও proliferative glomerulonephritis। আরেকটা নাম হলো বার্জাস ডিজিজ, BERGER, নট BUER। BUERটা হলো যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, তাই না? পরীক্ষায় কোন একটা নাম দিলে কনফিউজ হয়ে যাবেন না। আর এটা হলো পোস্ট ইনফেকশাস, মানে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল, যেটা আমরা সবসময় তো আমরা প্যাথোলজিতে এইটাই পড়তাম, তাই না, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটাকে আমরা এজিএন বলতাম তখন। সাথে হলো ডিফিউজ পলিফেরেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটার পার্ট, তাই না, একরকম। আইজিএ নেফ্রোপ্যাথি হয় হলো ইয়াং অ্যাডাল্টসদের, আর পোস্ট ইনফেকশাসটা হয় হলো চিলড্রেন প্লাস ইয়াং অ্যাডাল্টসদের। এটার ক্লিনিক্যাল ফিচারটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হলো অ্যাকিউট সেলফ লিমিটিং এক্সারবেশনস অফ ভিজিবল হেমাচুরিয়া, মানে পেশেন্ট নিজেই বলবে যে আমার ম্যাক্রোস্কোপিক বা ভিজিবল হেমাচুরিয়া হচ্ছে। যেহেতু ভিজিবল হয়, নন ভিজিবল হেমাচুরিয়াটা ইউনিভার্সাল থাকবেই। পেশেন্ট হাইপারটেনশনে প্রেজেন্ট করে, যেহেতু নেফ্রাইটিক প্রোটিনিউরিয়া থাকবে কিন্তু নন নেফ্রোটিক রেঞ্জ, তাই না? এখানে প্রেজেন্ট করে ইউজুয়ালি নেফ্রাইটিক সিনড্রোম নিয়ে, যেটা আরপিজিএন থেকে একেআই পর্যন্ত হয়ে যেতে পারে। এখানে হাইপারটেনশন হয়, যেটার জন্য দুইটা কমপ্লিকেশন হয়, একটা হলো লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার আর একটা হলো হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি। এখন আসি কেন এই দুইটা একটা ডিডি, দুইটাই নেফ্রাইটিক সিনড্রোম হিসেবে প্রেজেন্ট করতে পারে, দুইটাই হেমাচুরিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, দুইটাই ইয়াং অ্যাডাল্টসদের হয়, যদিও এটা চিলড্রেনদের হতে পারে। অ্যাসোসিয়েশনটার জন্য আসলে ইম্পর্টেন্ট। পরীক্ষায় দেওয়া আছে যে একটা পেশেন্ট, ইয়াং মেল, হি নোটিসড হেমাচুরিয়া, 2 থেকে 3 দিন আগে ওনার একটা শর্ট থ্রোটের হিস্ট্রি আছে, অথবা দেওয়া আছে সেম হিস্ট্রি, হেমাচুরিয়া নেফ্রাইটিক প্রেজেন্টেশন নিয়ে একজন আসছে, তার 2 থেকে 3 সপ্তাহ আগে একটা শর্ট থ্রোটের হিস্ট্রি আছে, কোনটা কি, তাই না? সো আরটিআইটা মানে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনটা যদি শর্ট ডিউরেশন, ইউজুয়ালি ডেজ, হ্যাঁ, লেস দেন 7 ডেজের মধ্যে হয়, তাহলে ইট ইজ মোর ফেভারেবল ফর আইজিএ নেফ্রোপ্যাথি। যদি 10 দিন অথবা উইকসে দেওয়া থাকে, যে 2 to 3 উইকস পর, স্কিন ইনফেকশন তো অবভিয়াসলি আমরা জানি, স্কিন ইনফেকশন আরও পরে হয়, 10 দিন তো আরও পরে হয় পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিসটা। স্কিন ইনফেকশন এগুলো কিন্তু স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন, হ্যাঁ, স্ট্রেপ্টোকক্কাল থ্রোট অথবা স্ট্রেপ্টোকক্কাল স্কিন ইনফেকশন। সো এটার নাম হলো সিনফ্যারিঞ্জাইটিক ভ্যারাইটি। সিন মানে সিনোনিমাস, মানে একসাথে, তাই না?
সিনক্রোনাস, মানে সিনক্রোনাস মানে একই সাথে। আরটিআইটা হলো 2-3 দিন পরে আইজিএ নেফ্রোপ্যাথি হয়ে গেল, কিন্তু এটা পোস্ট ইনফেকশাস মানে ইনফেকশনটা হওয়ার পরে, এটা সাথে সাথে। সো এইটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য এটা একটা ডিডি পরীক্ষায় আসলে এইভাবে আলাদা করতে পারবেন। আরেকটা হলো এটার অ্যাসোসিয়েশন হলো সিএলডির সাথে আর সিলিয়াক ডিজিজের সাথে, এটা ইম্পর্টেন্ট জানার জন্য। যেহেতু এটার নাম মেসেঞ্জিও প্রলিফারেটিভ, সো ইনভেস্টিগেশন মানে বায়োপসি করলে এখানে মেসেঞ্জিয়াল প্রলিফারেশন পাওয়া যাবে। সো মেসেঞ্জিয়াল ম্যাট্রিক্স আর সেলসটা বেশি বেশি থাকবে, যেহেতু এটা প্রলিফারেটিভ সো এখানে সেলস। নেফ্রটিকগুলো যেগুলো পড়ছিলাম ওগুলোতে কিন্তু কোনো সেলস ছিল না, তাই না? আরেকটা হলো মেসেঞ্জিয়াল আইজিএ আর C3 ডিপোজিশন। অবভিয়াসলি আইজিএ যেহেতু নামই আইজিএ নেফ্রোপ্যাথি, আর C3 ডিপোজিশন হয় মেসেঞ্জিয়ামে, যেহেতু এটার নাম মেসেঞ্জিয়াল প্রলিফারেটিভ। ট্রিটমেন্ট কি? এটা সেলফ লিমিটিং, যেহেতু আমরা পড়লাম অ্যাকিউট সেলফ লিমিটিং এক্সারবেশন। প্রগনোসিস গুড, কিন্তু আরপিজিএন এটাতেও হতে পারে। এখানে ইনভেস্টিগেশন করলে এখানে C3 C4টা কম পাওয়া যায়, এএসও টাইটারটা 95% ক্ষেত্রে পজিটিভ পাওয়া যায়। বায়োপসি করলে যেহেতু এটা নামই ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই জিনিসই পাওয়া যায়। আর ক্রিসেন্ট পাওয়া যায়। ক্রিসেন্টটা কি আমরা বলবো? ক্রিসেন্ট ইজ আ হলমার্ক অফ আরপিজিএন, যেহেতু এটা আরপিজিএন করতে পারে, সো যদি আরপিজিএন হয়ে যায় তাহলে ক্রিসেন্ট পাওয়া যাবে। ট্রিটমেন্ট হলো সাপোর্টিভ প্লাস হাইপারটেনশনটা কন্ট্রোল করতে হবে, যেহেতু এই কমপ্লিকেশন দুইটা হয়। প্রগনোসিস ইজ গুড, সিকেডি হতে পারে 20 to 30 ইয়ার্স পরে। এটার আরেকটা অ্যাসোসিয়েশন হলো হেনক-শনলেন পারপুরা। হেনক-শনলেন পারপুরাটা এখন আমরা পড়ি। এটা একটা আঙ্কা নেগেটিভ স্মল ভেসেল ভাস্কুলাইটিস। আপনাদের রিউমাটয়েড কাজটা আমি নিছিলাম, আঙ্কা পজিটিভ আঙ্কা নেগেটিভ ভাস্কুলাইটিসগুলো আলাদা করছিলাম। দিস ইজ আঙ্কা নেগেটিভ স্মল ভেসেল ভাস্কুলাইটিস। দিস অকার্স ইন চিলড্রেন। এটা ট্রেট্রাড, সব 4টা পি দিয়ে মনে রাখতে পারবেন। পেটিচিয়াল র্যাশ, যেহেতু পারপুরা, পারপুরিক র্যাশ ইউজুয়ালি থাকে হলো বাটক্স অ্যান্ড লোয়ার লিমসে। পেইন ইন দি অ্যাবডোমেন, পলিআর্থ্রালজিয়া মানে জয়েন্ট পেইন নিয়ে আসবে। প্যাথি, দিস ইজ আইজিএ নেফ্রোপ্যাথি। সো এটার বায়োপসি করলে, যদি স্কিনের বায়োপসি করে, এটা একটা ইম্পর্টেন্ট, এটা লিখে রাখেন, দের ইজ লিউকোসাইটোক্লাস্টিক পিকচার। আর রেনাল বায়োপসি করলে আইজিএ নেফ্রোপ্যাথি পাবো। ট্রিটমেন্ট সেলফ লিমিটিং, আইজিএ নেফ্রোপ্যাথিও সেলফ লিমিটিং, এটাও সেলফ লিমিটিং। আচ্ছা, মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটার আরেকটা নাম হলো মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এগেন প্রলিফারেটিভ, সো এখানে আমরা সেল পাবো, তাই না? মেসেঞ্জিও ক্যাপিলারি অথবা মেমব্রেনো প্রলিফারেটিভ। এটা হলো মেসেঞ্জিও প্রলিফারেটিভ, হ্যাঁ ভুল করবেন না। এটা হলো 2 টাইপ, মেইনলি 3 টাইপ, কিন্তু বইয়ের যেহেতু 2টাই দেওয়া, তো 2টাই পড়বো আমরা। টাইপ 1, টাইপ 2। টাইপ 1 ইজ IgG mediated, টাইপ 2 ইজ কমপ্লিমেন্ট mediated। আমরা মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে পড়ছিলাম there is sub-epithelial deposition of IgG, এখানে হলো sub-endothelial deposit, এটা ইম্পর্টেন্ট, ওকে, of IgG। আর এখানে কি হয়, কমপ্লিমেন্টের সমস্যাটা কি হয়, এখানে অল্টারনেট পাথওয়েটা অ্যাক্টিভেটেড হয়ে যায়, যে জন্য C3 C4টা কমে যায়, C3 নেফ্রাইটিক ফ্যাক্টরটা কম থাকে। আর এটার আরেকটা নাম হলো ডেন্স ডিপোজিট ডিজিজ, কারণ এখানে পার্শিয়াল লাইপোডিস্ট্রফি হয়, এখানে লিপিড ডিপোজিশন হয়, স্পেশালি মুখে ফেশিয়াল লাইপোডিস্ট্রফি হতে পারে, এটা ইম্পর্টেন্ট। এটার সাথে কি কি অ্যাসোসিয়েটেড? ইনফেকশন, মনোক্লোনাল গামোপ্যাথি, অটোইমিউনিটি। এটা মনে রাখবেন সি দিয়ে, রাইট? মেসেঞ্জিও ক্যাপিলারি, সি ফর হেপাটাইটিস সি ভাইরাস, সি ফর CGN অথবা ক্রায়োগ্লোবুলিনিমিয়া। বায়োপসিতে 2টাতেই সেম পাওয়া যায়, একটা হলো মেসেঞ্জিও সেলুলারিটি উইথ থিকেনিং অফ গ্লোমেরুলার ওয়াল, মেসেঞ্জিও ক্যাপিলারি, তাই না? সো ক্যাপিলারি মানে মেসেঞ্জিয়ামের সেলুলারিটি বাড়বে, সাথে মেমব্রেনেরও থিকেনিং হবে, যেহেতু মেমব্রেনও প্রলিফারেটিভ। এখানে দিব ইমিউনোসাপ্রেসিভ, এখানে অ্যান্টি C5 ইকুলিজুমাব। আচ্ছা, আবার প্রথম থেকে বলি। নেফ্রাইটিক প্রেজেন্টেশন করে মেইনলি 2টা, আইজিএ নেফ্রোপ্যাথি আর মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস। আইজিএ নেফ্রোপ্যাথির আরেকটা নাম মেসেঞ্জিও প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস অথবা বার্জাস ডিজিজ। এটার একটা ডিডি হলো পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটাতে পাওয়া যায় হলো ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে DPGN। এটা ইয়াং অ্যাডাল্টসদের হয়, এটা চিলড্রেন অ্যান্ড ইয়াং অ্যাডাল্টসদের হয়। এখানে মেইনলি হয় অ্যাকিউট সেলফ লিমিটিং এপিসোডস অফ হেমাটুরিয়া, আর এখানেও নেফ্রাইটিক সিনড্রোম থাকে, ইট ক্যান প্রগ্রেস টু RPGN ইভেন AKI। হাইপারটেনশন থাকে, হাইপারটেনশনের কমপ্লিকেশন হতে পারে। দিস ইজ সিন ইনফেকশাস মানে RTI 2 থেকে 3 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যেই হয়।
এটা আরটি এর সপ্তাহ পরে, অ্যাটলিস্ট 10 days পরে হয়। এটার অ্যাসোসিয়েশন হলো সিএলডি, সিলিয়াক ডিজিজ, হ্যানক্স-লনলেন পারপুরা, স্কিন ইনফেকশন, যেটা আমরা সবসময় বললাম যে একটা পেশেন্টের স্ক্যাবিসের হিস্ট্রি আছে, স্ক্যাবিসের উপরে সেকেন্ডারি স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হলো, তার 3-4 সপ্তাহ পরে এরকম নেফ্রাইটিক সিনড্রোম হলো। এখানে যেহেতু এটা মেসেঞ্জার প্রলিফারেটিভ, সো দের ইজ ইনক্রিজ ইন দ্য মেসেঞ্জারাল ম্যাট্রিক্স অ্যান্ড সেলস আর IgA অ্যান্ড C3 ডিপোজিশন। এখানে C3 C4টা কনজাম্পশন হয়ে যায়, বায়োপসি করলে আমরা ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস পাবো, আরপিজিএন হলে ক্রিসেন্ট পাবো। ট্রিটমেন্ট হলো সেলফ লিমিটিং, এখানে সাপোর্টিভ প্লাস হাইপারটেনশন কন্ট্রোল। প্রগনোসিস ইজ গুড, এখানেও গুড, কিন্তু সিকেডি হতে পারে 20 to 30 ইয়ার্সে। হ্যানক্স-লনলেন পারপুরা, আঙ্কা নেগেটিভ স্মল ভেসেল ভাস্কুলাইটিস, চিলড্রেনদের হয়, 4টা P, পেটিচিয়া অথবা পারপুরা, পেইন ইন দ্য অ্যাবডোমেন, পলিআর্থালজিয়া এন্ড প্যাথি। স্কিন বায়োপসিতে পাওয়া যায় লিউকোসাইটোক্লাস্টিক পিকচার, আর রেনাল বায়োপসিতে পাওয়া যায় IgA নেফ্রোপ্যাথি। মেমব্রেনোপ্রলিফারেটিভ অথবা মেসেঞ্জিওক্যাপুলারি, 1 or 2, 1 is IgG mediated, 2 is complement mediated. Subendothelial deposit, খুব ইম্পর্টেন্ট। C, HCV আর CGN রিলেটেড। সিনারিওতে দিবে হেপাটাইটিস সি ভাইরাস পজিটিভ, এখন নেফ্রাইটিক সিনড্রোম নিয়ে আসছে, কোনটা? দিস ইজ মেসেঞ্জিওক্যাপুলারি। অথবা সিনারিওতে দিল নেফ্রাইটিক সিনড্রোম, হঠাৎ করে এখন ফেসের লাইপোডিস্ট্রফি আছে, দিস ইজ ডেন্স ডিপোজিট ডিজিজ। এখানে ইমিউনোসাপ্রেসিভ দিতে হয়, এখানে দিতে হয় একুলিজুমাব, হুইচ ইজ অ্যান অ্যান্টি C5। এখন আসলে আমরা 3টা ভাইরাস পড়ছি, একটা হলো হেপাটাইটিস বি, একটা হেপাটাইটিস সি, একটা হলো HIV। হেপাটাইটিস বি ভাইরাস করে হলো মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, হেপাটাইটিস সি ভাইরাস করে সি দিয়ে মেসেঞ্জিওক্যাপুলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, আর HIV করে হলো FSGS। ঠিক আছে, এইটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় ভাইরাস সহ যদি দেয় আপনারা ইনশাল্লাহ এখন পারবেন। থ্যাংক ইউ। আচ্ছা, সো আরপিজিএন হলো 3 রকম, একটা হলো ফোকাল নেক্রোটাইজিং গ্লোমেরুলোনেফ্রাইটিস, ডিপিজিএন আর অ্যান্টি গ্লোমেরুলার বেস মেমব্রেন ডিজিজ। ডিপিজিএন বা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল যে ইনফেকশনটা, এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। এখন হলো হোয়াট ইজ আরপিজিএন, তাই না? আর মানে র্যাপিডলি প্রোগ্রেসিভ, তার মানে ডেজ টু উইকসের মধ্যে দের ইজ র্যাপিড ডিটোরিয়েশন অফ রেনাল ফাংশন, দ্যাট ইজ এভিডেন্স বাই ডাবলিং অফ সিরাম ক্রিয়েটিনিন অথবা ইউরিয়া। সাথে দের মাস্ট বি ক্রিসেন্ট ফর্মেশন। হ্যাঁ, দেখেন এই যে ক্রিসেন্ট ফর্মেশন কথাটা 3টা জায়গায় লেখা। সো এটার আরেকটা নাম হলো ক্রিসেন্টেরিক গ্লোমেরুলোনেফ্রাইটিস বা ক্রিসেন্টেরিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, ক্রিসেন্টেরিক নেফ্রাইটিসও বলা যায়। সো ফোকাল নেক্রোটাইজিংটা, ডিফিউজ প্রলিফারেটিভটা আমরা আলোচনা করছি অলরেডি, এই দুইটা এখন আলোচনা করা বাকি আছে, তো আমরা এই দুইটা একটু আলোচনা করি। হ্যাঁ, ফোকাল নেক্রোটাইজিং যেটা, সেটা হয় হলো একটা পসি ইমিউন, মানে এখানে ইমিউন ডিপোজিশনটা হয় না, আর এটা ইউজুয়ালি আঙ্কা নেগেটিভ স্মল ভেসেল ভাস্কুলাইটিসগুলোর সাথে রিলেটেড, যেটা হলো গ্র্যানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস বা ওয়েগনার্স গ্র্যানুলোমাটোসিস অথবা মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস, এই দুইটার সাথে রিলেটেড। এই দুইটা একটু পরে আলোচনা করি। ডিপিজিএনের মধ্যে পোস্ট ইনফেকশনসটা অলরেডি আলোচনা হয়ে গেছে। এসএলইও কিন্তু করতে পারে ডিফিউজ প্রলিফারেটিভ। হ্যাঁ, এসএলই বা লুপাস নেফ্রাইটিস, তাই না? এসএলইর কিন্তু একটা ক্রাইটেরিয়া ইজ নেফ্রোলজিক্যাল ম্যানিফেস্টেশন। নেফ্রোলজির মধ্যে দের 6 রকমের ক্লাস আছে, WHO ক্লাসিফিকেশন। একটা হলো মিনিমাল, ওয়ান ইজ মেসেঞ্জিয়াল, তারপর হলো ফোকাল প্রলিফারেটিভ, আরেকটা হলো ডিফিউজ প্রলিফারেটিভ, আরেকটা হলো মেমব্রেনাস, লাস্টেরটা হলো স্ক্লেরোসিং। মিনিমাল, মেসেঞ্জিয়াল, দুইটা করে পড়ি, মিনিমাল, মেসেঞ্জিয়াল, ফোকাল, ডিফিউজ, মেমব্রেনাস আর স্ক্লেরোসিং। তো মিনিমাল, মেসেঞ্জিয়াল, দুইটা করে পড়লে মিনিমাল, মেসেঞ্জিয়াল, ফোকাল, ডিফিউজ, মেমব্রেনাস আর স্ক্লেরোসিং। এটার মধ্যে টাইপ 4 বা ক্লাস 4 যেটা ডিফিউজ প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিসটা মোর কমন। মেমব্রেনাস নেফ্রোপ্যাথির ভিতরেও কিন্তু একটা আমরা পড়েছিলাম না, এসএলই একটা কজ ছিল এসএলই। এখন আসি 3 নম্বর যেটা অ্যান্টি জিবিএম ডিজিজ। হ্যাঁ, আমি যে আরপিএস লিখছি, আরপিএস মানে হলো রেনো পালমোনারি সিনড্রোম। এই অ্যান্টি জিবিএম ডিজিজও একটা রেনো পালমোনারি সিনড্রোম। এই দুইটাও রেনো পালমোনারি সিনড্রোম। রেনো পালমোনারি মানে অবভিয়াসলি রেনাল ম্যানিফেস্টেশন আর সাথে পালমোনারি ম্যানিফেস্টেশন থাকে। অ্যান্টি জিবিএম ডিজিজটা HR15 এর সাথে রিলেটেড। এটা একটা অটোইমিউন ডিজিজ। এখানে there is antibody to alpha 3 chain of the type 4 collagen of the glomerular basement membrane. আমরা তো জানি বেসমেন্ট মেমব্রেনে থাকেই টাইপ 4 কোলাজেন, তাই না? টাইপ 4 কোলাজেনের আলফা 3 চেইনের এগেইনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন হয়। ক্লিনিক্যাল ফিচার যেটা বললাম, এটা একটা আরপিএস মানে রেনো পালমোনারি সিনড্রোম। there is রেনালের মধ্যে এখানে আরপিজিএন হয়, লাংসের মধ্যে পালমোনারি হেমোরেজ হয়।
যখন এই দুইটা একসাথে থাকে তখন এটার আরেকটা নাম হলো গুড পাস্টর সিনড্রোম বা গুড পাস্টর ডিজিজ, ঠিক আছে? অ্যান্টি জিবিএম ডিজিজেরই আরেকটা নাম হলো গুড পাস্টর সিনড্রোম। এখানে বায়োপসি করলে কি পাওয়া যায়? বায়োপসি করলে পাওয়া যায় লিনিয়ার আইজিজি ডিপোজিশন অ্যালং দ্য গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। আর আরপিজিএন এর জন্য এখানে ক্রিসেন্ট ফর্মেশন পাওয়া যেতে পারে। ট্রিটমেন্ট হলো গিয়ে প্লাজমা এক্সচেঞ্জ প্লাস স্টেরয়েড অ্যান্ড আদার ইমিউনোসাপ্রেসিভস। তাহলে অ্যান্টি জিবিএম ডিজিজ ইজ এ রেনোপালমোনারি সিনড্রোম। মেইন প্রবলেম হলো অ্যান্টিবডি থাকে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের টাইপ 4 কোলাজেনের আলফা 3 চেইনের এগেনস্টে। রেনোপালমোনারি, সো রেনালে থাকে আরপিজিএন, পালমোনারি থাকে পালমোনারি হেমোরেজ। বায়োপসিতে পাওয়া যায় লিনিয়ার আইজিজি ডিপোজিশন অ্যালং দ্য গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন অ্যান্ড আরপিজিএন এ ক্রিসেন্ট ফর্মেশন পাওয়া যেতে পারে। প্লাজমা এক্সচেঞ্জ প্লাস স্টেরয়েড। সিনারিও দেওয়া থাকলো যে একজনের, ইয়াংদেরই ইউজুয়ালি হয় এটা, একজনের এরকম র্যাপিডলি ডিটোরিয়েটিং রেনাল ফাংশন, হেমাচুরিয়া এরকম নিয়ে প্রেজেন্ট করছে, সাথে দের ইজ এক্সট্রা বা সিটি স্ক্যান করছে চেস্টে, দের ইজ পালমোনারি হেমোরেজ। বায়োপসি করা হলো, বায়োপসিতে লিনিয়ার আইজিজি ডিপোজিশন পাওয়া গেছে আর ক্রিসেন্ট ফর্মেশন পাওয়া গেছে। দিস ইজ অ্যান্টি জিবিএম ডিজিজ অথবা গুড পাস্টর সিনড্রোম। এই একই জিনিস আবার আরো দুইটাতে হয়, যেটা হলো এই যে এটা ফোকাল নেক্রোটাইজিং। এখানে নেক্রোসিসও থাকে, হ্যাঁ, এখানে এখানে যেমন লিনিয়ার আইজিজি ডিপোজিশন ছিল, এখানে নেক্রোসিস থাকে অ্যালং উইথ ক্রিসেন্ট। জিপিএ বা গ্র্যানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস, এই দুইটা হলো আঙ্কা পজিটিভ স্মল ভেসেল ভাস্কুলাইটিস। এখানে পজিটিভ হয় সি আঙ্কা আর এখানে পজিটিভ হয় পি আঙ্কা। দুইটাতেই রেনোপালমোনারি সিনড্রোম, তার মানে আরপিজিএন অ্যান্ড পালমোনারি হেমোরেজ নিয়ে প্রেজেন্ট করতে পারে। কিন্তু এখানে আপার আরটিআই সিমটমসগুলো বেশি থাকে, যেটা এখানে থাকে না। আপার আরটিআই সিমটমসগুলো কি কি? আপার আরটিআই সিমটমসের মধ্যে এখানে মেইনলি যেটা পরীক্ষায় দেয়, একটা হলো সাইনোসাইটিস, রিকারেন্ট সাইনোসাইটিস, রিকারেন্ট এপিস্ট্যাক্সিস, ক্রাস্টিং অফ দ্য নোজ আর ওটাইটিস মিডিয়া। এই চারটা, সাইনোসাইটিস, এপিস্ট্যাক্সিস, ক্রাস্টিং অফ দ্য নোজ আর ওটাইটিস মিডিয়া থাকে। দিস ইজ কল্ড রেনোপালমোনারি সিনড্রোম। এসএলইটা আলোচনা হয়েছে। সো দিস, এই তিনটা হলো আরপিজিএন, যেটার মধ্যে এটা অলরেডি আগে আলোচনা করলাম। এখন হলো আমরা জিপিএ এমপিএ নিয়ে পড়ছি, অ্যান্টি জিবিএম ডিজিজ অথবা গুড পাস্টর সিনড্রোম আর এসএলই। এগুলো এসএলইর মধ্যে টাইপ 4 মানে ডিফিউজ প্রলিফেরেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিসটা ইজ দ্য মোস্ট কমন ভ্যারাইটি। এটাই এনাফ মোটামুটি জানার জন্য। সেই ছবিগুলো যদি দেখি তাহলে আমরা বুঝবো দিস ইজ নর্মাল গ্লোমেরুলাস। ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিসে দেখেন এখানে কিন্তু ক্যাপিলারিগুলো বন্ধ হয়ে গেছে, তাই না? যে এখানে ক্যাপিলারিগুলো গোল গোল ছিল, এখানে ক্যাপিলারিগুলো বন্ধ হয়ে গেছে। দিস ইজ স্ক্লেরোসিস। এটা হলো ফোকাল নেক্রোটাইজিং গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটা পাওয়া যায় জিপিএ এমপিতে। দেখেন এখানে একটা নেক্রোসিসের একটা ফিচার আছে, প্লাস এখানে একটা ক্রিসেন্ট আছে। মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রোপ্যাথি, দেখেন বেসমেন্ট মেমব্রেনটা কত মোটা হয়ে গেছে, এখানে বেসমেন্ট মেমব্রেনটা কত থিক, থিকেনিং অফ দ্য বেসমেন্ট মেমব্রেন। ক্রিসেন্টারিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, দেখেন একটা ক্রিসেন্ট মানে হাফ মুন, মানে চাঁদের অর্ধেকের মতো, হাফ মুন। মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিসে যে এখানে দেখিয়েছে হলো গ্র্যানুলার ডিপোজিটসগুলো, আইজিএ নেফ্রোপ্যাথি ডিপোজিট দেখাইছে, আর অ্যান্টি জিবিএম ডিজিজের ডিপোজিটগুলো দেখেছে। সেটা যেটা বলছিলাম যে ফোকাল মানে কি, ডিফিউজ মানে কি, সেগমেন্টাল মানে কি, কোনটা মানে কি, এটা এখানে লেখা আছে। আমরা এগুলো সবগুলো আলোচনা করছি মোটামুটি 10 থেকে 12টার মধ্যে। এগুলো থেকে পরীক্ষায় সিনারিও হিসাবে আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, যে কোনটাতে কোন কি পাওয়া যায়, এভাবে সিনারিওতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন দেখেন এই বক্সটা ইজ ইনফিনিটি স্টার, এই 5টা কজ, যে কোন কোন গ্লোমেরুলোনেফ্রাইটিস অ্যাসোসিয়েটেড উইথ লো সিরাম কমপ্লিমেন্ট। পিএসজিএন পড়ার সময় আমরা বলছি, এমসিজিএন টাইপ 2টা যেটা কমপ্লিমেন্ট টাইপ, ওইটা পড়ার সময় বলছিলাম, ওইটার কারণ একটা ছিল সি, রাইট, সিজিএন বা ক্রায়োগ্লোবুলিনেমিয়া। এসএলই আর সাবঅ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, এই 5টা একদম মুখস্থ করতে হবে। এগুলো যে কোনোভাবে আসতে পারে, ট্রু ফলসে আসতে পারে, আর সিনারিওতে দিয়ে দিল যে C3 C4 নর্মাল অথবা বেশি কম, এভাবে দিয়ে দেয়। হ্যাঁ, এগুলো সবগুলো আলোচনা করা হয়ে গেছে। এখন আসি টিবিউলো ইন্টারস্টিশিয়াল ডিজিজ। টিবিউলো ইন্টারস্টিশিয়াল ডিজিজ মেইনলি কিডনির কিন্তু 4টা পার্ট, যেগুলো আমাদের নেফ্রোলজিতে লাগে। একটা হলো গ্লোমেরুলাস, গ্লোমেরুলাসটা কিন্তু আমরা আলোচনা করে ফেললাম, হ্যাঁ, গ্লোমেরুলোনেফ্রাইটিস। এরপরে আছে টিবিউল,
and then there is interstitium, আরেকটা হলো vessels বা blood vessels. তো এখন আমরা যেটা পড়বো সেটা হলো acute interstitial nephritis. Acute interstitial nephritis is একটা immune mediated disorder. এখানে যেটা acute, এটা মানে কি acute interstitial nephritis মানে acute inflammation of the tubular interstitium of the kidney. এটার কজটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য ড্রাগস, মেইনলি পিপিআই। সিনারিওটা কি থাকে আমি বলি, যে একটা পেশেন্ট সে অনেকদিন ধরে পিপিআই খাচ্ছে, এখন হঠাৎ করে তার ফিভার হয়েছে, র্যাশ দেখা গিয়েছে, তারপর হলো জয়েন্ট পেন দেখা গিয়েছে, সাথে আপনি যখন করলেন ইনভেস্টিগেশন করলেন, সিবিসিতে দেখা যাচ্ছে যে ইউসিনোফিল কাউন্টটা বেশি, ইউরিনারি করলে দেখা যাচ্ছে যে ইউরিনে আরিসতে ডাব্লিউবিসি বের হতে, ডাব্লিউবিসি যাচ্ছে, ইভেন ইউসিনোফিলও বেশি থাকতে পারে, ইউসিনোফিলুরিয়া বলে এটাকে, মানে ইউসিনোফিল ইউরিন দিয়ে যাবে। আর যে রেনাল ফাংশনটা একটু ডিটোরিয়েট করলো, এখানে একটু মডেস্ট প্রোটিনুরিয়া থাকতে পারে, ইউজুয়ালি নন নেফ্রোটিকই হয়, সাথে ক্রিয়েটিনিনটা একটু বেশি থাকতে পারে, রেনাল ইম্পেয়ারমেন্ট, ভ্যারিয়াস ডিগ্রি অফ রেনাল ইম্পেয়ারমেন্ট থাকতে পারে। এটার ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন ইজ বায়োপসি। বায়োপসিটা হলো ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন। তো এটা কি, সিনারিওটা হলো অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। তাহলে দেখেন আমি যেটা বললাম ওইটাই লেখা, এটা ইমিউন মিডিয়েটেড ডিসঅর্ডার, টিউবুলার ইন্টারস্টিশিয়ামে ইউজুয়ালি ড্রাগ ইনডিউস, সে মেইনলি পিপিআই। পিপিআই দিয়ে সিনারিওটা থাকতে পারে। এটা পরীক্ষায় খুবই আসে, অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসের ড্রাগগুলোর নাম, এটা আমি সবসময় এমএনপি দিয়েই পড়ছি, MNOPQRS না, তো এমএনপি। এমএনপি মানে মেসালাজিন, এন দিয়ে NSAID, পি দিয়ে প্রোটন পাম্প ইনহিবিটর পেনিসিলিন। এটা পরীক্ষায় আসে, ট্রু ফলসে এত বেশি আসে এটা। আর বাকিগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সার্কয়েডোসিস, যেটা এটার ভিতরে লেখা নাই কিন্তু সার্কয়েডোসিস হিসাবে আসতে পারে। দেখেন যেটা বললাম সেটাই লেখা, হ্যাঁ, ফিভার, র্যাশ, ইভেন জয়েন্ট পেন নিয়ে আসতে পারে, সাথে ইউসিনোফিলিয়া। প্রোটিনুরিয়াটা মডেস্ট অ্যান্ড টিউবুলার ইন টাইপ। ইউরিনে ডাব্লিউবিসি থাকতে পারে, ডাব্লিউবিসি কাস্ট থাকতে পারে, অ্যান্ড ইউসিনোফিল থাকতে পারে। এখানে একেআই পর্যন্ত হতে পারে, হ্যাঁ, নন অলিগোরিক একেআই এর একটা কজ, এটা আমরা একেআইটা একটু পরে পড়বো যখন, তখন দেখবো। রেনাল বায়োপসি, রেনাল বায়োপসিতে থাকে হলো গিয়ে যে যেহেতু অ্যাকিউট ইনফ্ল্যামেশন, তাই না, অ্যাকিউট ইনফ্ল্যামেশনের সেলগুলো থাকবে, ইন্টারস্টিশিয়াম বাই দ্য পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট অ্যান্ড লিম্ফোসাইটস, আর ইউসিনোফিল থাকতে পারে। এই বায়োপসিতেও ইউসিনোফিল পাওয়া যেতে পারে, বায়োপসি করলে ইভেন গ্র্যানুলোমা পাওয়া যেতে পারে, ড্রাগ ইনডিউসড অথবা সার্কয়েডোসিস, এতটুকু ইম্পর্টেন্ট। ওকে, তাহলে সিনারিওটা আবার বলি, যে একটা পার্সন অনেকদিন ধরে পিপিআই পাচ্ছে অথবা NSAID পাচ্ছে, এখন হঠাৎ করে আসছে ফিভার নিয়ে, র্যাশ নিয়ে, আর্থ্রালজিয়া নিয়ে, ইনভেস্টিগেশনগুলো করে দেখা গেলো সিবিসিতে ইউসিনোফিলটা বেশি, ইউরিনারি করে দেখা গেলো যে ইউসিনোফিল পাওয়া যাচ্ছে, ডাব্লিউবিসি বেশি পাওয়া যায়, বায়োপসি করে অ্যাকিউট ইনফ্ল্যামেশন পাওয়া যায়, আর সাথে হলো ইউসিনোফিলও বায়োপসিতে পাওয়া যেতে পারে। দিস ইজ অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। Chronic interstitial nephritis, না, ক্রনিক, নামটা ক্রনিক, সো there is inflammation and there is scarring, there is fibrosis. এটাই তো ক্রনিক ইনফ্লামেশনের হলমার্ক, তাই না, ইনফ্লামেশন and fibrosis is side by side. Renal dysfunction with fibrosis and infiltration of the parenchyma with chronic inflammatory cells. Chronic inflammatory cells কি কি, lymphocyte, plasma cell আর macrophage। এটা AIN এর মতো এত ইম্পর্টেন্ট না, হ্যাঁ। এখানে দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস লেখা আছে, দ্যাট ইজ কল্ড বালকান নেফ্রোপ্যাথি, এটা একটু রিডিং দিয়ে নেবেন, এটা এত ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য। ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসটা ইউজুয়ালি ফিচার প্রেজেন্ট করে মেইনলি সিকেডি নিয়ে অ্যান্ড হাইপারটেনশন অ্যান্ড স্মল কিডনি নিয়ে। সিকেডিতে আমরা জানি যে সিকেডি ইজ কজেস হাইপারটেনশন, কিন্তু এখানে যখন সল্ট লুজিং নেফ্রোপ্যাথি হয়ে যেতে পারে তখন কিন্তু হাইপোটেনশন নিয়েও প্রেজেন্ট করতে পারে। বক্সে কজগুলোর মধ্যে দেখেন এস দিয়ে পড়তে পারবেন, হ্যাঁ, SLE, সার্কয়েডোসিস, শোগ্রেন সিনড্রোম, এইটা ইম্পর্টেন্ট। আর যেগুলো অ্যাকিউট করতো ওগুলোই ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসও করে। এছাড়া কি কি করতে পারে, এই কয়টা, লিথিয়াম, টেনোফোবির, অ্যানালজেসিক, সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিমাস, এই দুইটাই মোটামুটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট টপিক হলো প্যাপিলারি নেক্রোসিস। প্যাপিলারি নেক্রোসিসটা ইজ মেইনলি যে ইসকেমিক চেঞ্জ হয় ইন দ্য প্যাপিলা, ইসকেমিক চেঞ্জ হলে নেক্রোসিস হয়ে যায়। এটার তিনটা কজ আছে, একটা হলো কি ডায়াবেটিস, তারপর হলো সিকেল সেল ডিজিজ আর NSAID। এগুলো মেইনলি ট্রু ফলসের জন্য পড়তে হবে। আর এখানে হলো কি ডায়াগনোসিস করা হয় CTU মানে সিটি ইউরেথ্রোগ্রাম অথবা IV পাইলোগ্রাফি দিয়ে, এটা ইম্পর্টেন্ট। প্যাপিলারি নেক্রোসিস থেকে একটু জানলে এনাফ।
জেনেটিক ডিজিজের মধ্যে ইম্পর্টেন্ট যেটা আমরা পড়বো দ্যাট ইজ অ্যালপোর্ট সিনড্রোম। হ্যাঁ, অ্যালপোর্ট সিনড্রোমটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যালপোর্ট সিনড্রোমটা একটা জেনেটিক ডিসঅর্ডার, তাই না? জেনেটিক ডিসঅর্ডার, এটা হলো কি যে কিভাবে ট্রান্সমিশন হতে পারে, মেইনলি এক্স-লিঙ্ক রেসিসিভ, এছাড়াও এক্স-লিঙ্ক ডমিনেন্ট হিসাবে হতে পারে, ইভেন অটোসোমাল রেসিসিভ হিসাবে হতে পারে। এখানে কি সমস্যা হয়, এখানে যখন এটা এক্স-লিঙ্কড রেসিসিভ হয় তখন এখানে মিউটেশনটা থাকে কোল A4 জিনে, কোল 4A5 জিনে, মানে কোলাজেন 4 এর A5 জিনে। আর যখন অটোসোমাল রেসিসিভ হয় তখন মিউটেশনটা থাকে কোল 4A3 কোল 4A4 এর জিনে। এটা ইম্পর্টেন্ট, তাহলে লিখে রাখেন জাস্ট যে এক্স-লিঙ্ক রেসিসিভ মানে কোল A5 4A5, আর অটোসোমাল রেসিসিভ মানে A3 অথবা A4। এখানে যেটা হয় অ্যাবনর্মাল কোলাজেন, যেহেতু কোলাজেনের একটা মিউটেশন হচ্ছে জেনেটিক কারণে, তখন হয় কি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা থিন হয়। এটার আরেকটা নাম কিন্তু থিন অ্যান্ড স্প্লিট বেসমেন্ট মেমব্রেন। এখানে যে বেসমেন্ট মেমব্রেনটা থাকে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, এটা কিন্তু থিন অ্যান্ড স্প্লিট হয়। এটা একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেহেতু এটা এক্স-লিঙ্ক ডমিনেন্ট, ইভেন অটোসোমাল রেসিসিভ হিসাবেও হয়, এটা কিন্তু মেইনলি আর্লি হয়, তাই না? লেট টিনস অথবা 20s-এ হয়। এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা একটু দাগায় ফেলেন। এখন একটা জিনিস, এই অ্যালপোর্ট সিনড্রোমের সিনারিওটা পরীক্ষায় কিভাবে আসবে? ইয়াং মেল, যেহেতু ইউজুয়ালি এক্স-লিঙ্ক রেসিসিভ, তাই না? ইয়াং মেলদেরই হবে, যেহেতু ফিমেলরা এক্ষেত্রে ক্যারিয়ার হয়। ইয়াং মেলের এরকম হেমাচুরিয়ার একটা হিস্ট্রি আছে, সাথে ফ্যামিলি হিস্ট্রি আছে যে ব্রাদার অথবা ফাদার বা গ্র্যান্ডফাদার সামওয়ান ডাইড, না, বা সিবলিংসদের হিস্ট্রিটা বেশি থাকে যে প্যাটার্নাল কাজিন বা এরকম কেউ ডাইড ফ্রম রেনাল ডিজিজ, এভাবে দিয়ে দিল। অ্যান্ড অলসো দের ইজ টু অ্যাসোসিয়েশনস, একটা কানের সাথে একটা চোখের সাথে। কানে থাকে সেন্সরি নিউরাল হেয়ারিং লস, চোখে থাকে লেন্টিকোনাস আর রেটিনাইটিস পিগমেন্টোসা। রেটিনাইটিস পিগমেন্টোসা বইয়ে লেখা নাই, হ্যাঁ? তো দেখেন সেন্সরি নিউরাল ডেফনেস অ্যান্ড অকুলার অ্যাবনর্মালিটিস। কি অকুলার অ্যাবনর্মালিটি? দুইটা মেইনলি, লেন্টিকোনাস আর হলো রেটিনাইটিস পিগমেন্টোসা। এই দুটো একটু লিখে রাখেন। তাহলে সিনারিওটা থাকবে এইভাবে যে হেমাচুরিয়া, হি অলসো কমপ্লেন্স অফ ডেফনেস অ্যান্ড সাম সর্ট অফ নাইট ব্লাইন্ডনেস। রেটিনাইটিস পিগমেন্টোসা দিয়ে কিন্তু নাইট ব্লাইন্ডনেস হয়। এভাবে সিনারিও দাও। বায়োপসি করলে কি পাওয়া যাবে? থিন অ্যান্ড স্প্লিট বেসমেন্ট মেমব্রেন। কি ধরনের ডিজিজ? এটা এক্স-লিঙ্ক রেসিসিভ অথবা অটোসোমাল রেসিসিভও হতে পারে। মিউটেশনটা কোথায়, এতটুকু জানলেই অ্যালপোর্ট সিনড্রোম ইম্পর্টেন্ট। এটা কিন্তু পারবেন আপনারা, আমি যা বলছি তাই লেখা, ওকে? এখন একটা জিনিস হলো অ্যালপোর্ট সিনড্রোমের পেশেন্টদের তো অবভিয়াসলি যেহেতু জেনেটিক ডিজিজ, শেষ পর্যন্ত কিন্তু তাদের রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি মানে ট্রান্সপ্ল্যান্ট লাগে। এখন একটা প্রবলেম হলো ট্রান্সপ্ল্যান্ট করার পরে যেটা হয় যে এখানে তো অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে, বা দের ইজ নর্মাল কোলাজেনের এগেনস্টে তো একটা ইমিউন রেসপন্স হচ্ছে, মিউটেশন আছে যেহেতু। যখন রেনাল ট্রান্সপ্ল্যান্টটা করা হয় তখন যেটা হয় যে নর্মাল যে ডোনার কিডনি, এটার কোলাজেন বেসমেন্ট মেমব্রেনের এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন হয়, ইমিউন রেসপন্স হয়। তখন সেটা কি হয়ে যায়? আমরা একটু আগে যেটা পড়ছি, দ্যাট ইজ গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ বা অ্যান্টি জিবিএম ডিজিজ। তাহলে রেনাল রিপ্লেসমেন্ট করার পরে, ট্রান্সপ্ল্যান্ট করার পরে যদি আবার রিকারেন্স হয়, তার মানে কি হয়েছে? অ্যান্টি জিবিএম ডিজিজ হয়ে গেছে। তার মানে অ্যালপোর্ট সিনড্রোম কিন্তু অ্যান্টি জিবিএম ডিজিজ হতে পারে ট্রান্সপ্ল্যান্টের পর। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বাকিগুলো এগুলো এত কিছু ইম্পর্টেন্ট কিছু না, এগুলো আমরা স্কিপ করে যাব। এখন একটা খুব ইম্পর্টেন্ট টপিক আসবো, সেটা হলো অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ এটা কিন্তু আসলে ADPKD অথবা ARPKD হিসাবে আমরা পড়ি। হোয়াট ইজ ADPKD? দিস ইজ অটোসোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। ইভেন এটা অটোসোমাল রেসিসিভও হতে পারে, অটোসোমাল রেসিসিভ পলিসিস্টিক কিডনি ডিজিজ। এখানে মেইন যেটা প্রিভ্যালেন্সটা কি, এখানে প্রিভ্যালেন্স ইজ 1 in 1000। ইম্পর্টেন্ট হলো এটা হলো প্রিভ্যালেন্স ইজ 1 in 1000। মেইনলি কিন্তু এটা অটোসোমাল ডমিনেন্ট ট্রেটেই হয়। এখানে কি থাকে? স্মল সিস্ট থাকে লাইনিং দ্য টিউবুলার এপিথেলিয়াম, স্মল সিস্ট লাইন বাই দ্য টিউবুলার এপিথেলিয়াম থাকে। এটা মনে রাখার উপায় হলো, তাহলে ADPKD হলো দুই রকম, ADPKD 1, ADPKD 2, আরেকটা হলো ARPKD, তাই না? যেটা বললাম অটোসোমাল রেসিসিভ পলিসিস্টিক কিডনি ডিজিজ। অটোসোমাল ডমিনেন্ট যে 1 আর 2, 1টায় 85% হয়, 2টা হয় 15%। 1টাতে যে জিনটার প্রবলেম থাকে দ্যাট ইজ কল্ড PKD1, PKD1 মিউটেশন, আর ইয়েতে থাকে PKD2 মিউটেশন।
অথবা পলিসিস্টিন 1 অথবা পলিসিস্টিন 2, প্রোটিনটার নাম পলিসিস্টিন 1 পলিসিস্টিন 2। টাইপ 1টা হয় ক্রোমোজোম নাম্বার 16, টাইপ 2টা হয় ক্রোমোজোম নাম্বার 4। তাহলে আবার বলি 1 ইজ 85%, 2 ইজ 15%, পিকেডি 1 পিকেডি 2 ক্রোমোজোম 16 ক্রোমোজোম 4, আর ARPKD যেটা সেটা ইজ রিলেটেড টু ক্রোমোজোম 6। এই ক্রোমোজোম নাম্বারগুলো জানতে হবে, এখানে লেখা নাই যদিও, বাট জানতে হবে, ঠিক আছে। এখন এটা কি নিয়ে প্রেজেন্ট করবে পেশেন্টটা, যেহেতু আমরা জানি আমরা সবসময় বায়োল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস বা হাইড্রোনেফ্রোসিস না, ব্যালোটেবল কিডনির একটা কজ কিন্তু আমরা সেই থার্ড ইয়ারের ওয়ার্ড থেকেই পড়ে আসতেছি, সেটা হলো ADPKD। সো এখানে পেশেন্টের মেইনলি থাকবে ল অ্যান্ড ম্যাস, একটা ল অ্যান্ড ম্যাস নিয়ে প্রেজেন্ট করবে, সাথে থাকবে হাইপারটেনশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইউজুয়ালি 20 বছর পর থেকেই হাইপারটেনশনটা হয়, ঠিক আছে, হাইপারটেনশনটা 20 বছর পর থেকে হতে পারে। এছাড়া পেশেন্টের হেমাচুরিয়া থাকতে পারে, সিগনিফিকেন্ট প্রোটিনিউরিয়া এরকম থাকে না। এখন এই সিস্টের মধ্যে হঠাৎ করে পেইন হতে পারে মেইনলি দুইটা কারণে, একটা হলো হেমোরেজ আর একটা হলো ইনফেকশন। তাহলে বললাম ল অ্যান্ড ম্যাস থাকে আর হাইপারটেনশন থাকে। দের ইজ অলসো হেমাচুরিয়া অ্যান্ড ইভেন সিস্টের মধ্যে ইনফেকশন বা হেমোরেজের জন্য দের ক্যান বি ল অ্যান্ড পেইন অ্যান্ড রেনাল ফেইলিয়ারে প্রগ্রেস করবে, আলটিমেটলি সেটা রেনাল ফেইলিয়ারে প্রগ্রেস করবে। এখন যেটা আছে আরেকটা জিনিস, সেটা হলো ইট ইজ আ কজ অফ পলিসাইথেমিয়া। হ্যাঁ, it is a cause of polycythemia. So এটা কিন্তু এখানে লেখা নাই, but ADPKD is associated with polycythemia because there is increase of the erythropoietin production. এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু কাইন্ডলি এখানে অ্যাড করে নেবেন, পলিসাইথেমিয়া। আর কি কি জিনিস অ্যাসোসিয়েটেড উইথ ADPKD, এটা এখানে লেখা 5টা জিনিস। হ্যাঁ, 5টা জিনিস আমরা লিখে রাখবো। সিস্ট ইন আদার অর্গানস, প্রথমটা হলো শুধু কিডনির মধ্যে সিস্ট থাকবে তা না, অন্য কোথাও থাকে, মেইনলি লিভারে থাকে। সো লিভারের হেপাটোমেগালিও এখানে পাওয়া যেতে পারে, মেইনলি 30% ক্ষেত্রে দের ইজ সিস্ট ইন দ্য লিভার। এছাড়াও স্প্লিনে থাকতে পারে, প্যানক্রিয়াসে থাকতে পারে, এগুলো এখানে লেখা নাই। আরেকটা হলো বেরি অ্যানুরিজম। বেরি অ্যানুরিজমের সাথে যে ADPKD অ্যাসোসিয়েটেড, এটা কিন্তু আমরা আগে থেকে জানি। সো 2 নাম্বার হলো বেরি অ্যানুরিজম, যেটা রাপচার করে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হতে পারে। 3 নাম্বার হলো কোলোনিক ডাইভার্টিকুলা। 4 নাম্বার হলো অ্যাবডোমিনাল ওয়াল হার্নিয়া। আর 5 নাম্বার হলো মাইট্রাল ভালভ প্রোল্যাপস, যেটার জন্য মাইট্রাল রিগার্জিটেশন হতে পারে আর রেয়ারলি অ্যাওর্টিক রিগার্জিটেশনও হতে পারে। সো 5টা যদি আবার বলি, সিস্ট ইন আদার অর্গান মেইনলি 30% কেসেস ইন দ্য লিভার, সেকেন্ড ইজ বেরি অ্যানুরিজম অথবা সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, থার্ড ইজ mitral valve prolapse leading to mitral regurgitation and rarely aortic regurgitation, colonic diverticular, abdominal wall hernia। একদম পুরো মুখস্থ করে ফেলবেন, এটা এই প্যারার মধ্যে এই কথাটাই লেখা। সো এটা আপনারা এই জায়গাটাতে লিখে রাখেন, কারণ এই প্যারা পরীক্ষার আগে তারা পড়বেন না, এখানে সুন্দর করে ছোট করে লিখে রাখেন। ইনভেস্টিগেশন কি, যদিও এটা একটা জেনেটিক ডিজিজ, কিন্তু এখানে কিন্তু জেনেটিক স্টাডি বা জিন মিউটেশন স্টাডি করাটা ইজ নট দ্য ডায়াগনস্টিক থিং। এখানে আল্ট্রাসোনো। সো আল্ট্রাসোনো ইজ দ্য স্ক্রিনিং চয়েস, আল্ট্রাসোনো ইজ দ্য চয়েস। আল্ট্রাসোনোর ক্রাইটেরিয়াটা মনে রাখবেন কিভাবে, 2, 4, 8 দিয়ে। 2, 4, 8 এটা কিভাবে মনে রাখে, 2, 4, 8 দিয়ে। সো নর্মালি 15 বছরের পর থেকেই আমরা স্ক্রিনিংটা শুরু করি। হ্যাঁ, 15 বছরের আগে কিন্তু আমরা স্ক্রিনিং করি না। সো 15 to 39 ইয়ার্স যদি হয়, তাহলে 2টা অ্যাটলিস্ট 2 এর বেশি, সো মোর দেন 2 সিস্ট ইদার কিডনি। সেখানে 3 লিখছে তো, সো মোর দেন 2, তাই না, 3 মানে মোর দেন 2। সো মোর দেন 2 সিস্ট, ইউনিল্যাটারাল বাইল্যাটারাল, একটা কিডনিতে যদি 3টার বেশি সিস্ট থাকে তাহলেই হলো। যদি 60 বছরের নিচে, তাহলে 40 to 59 ইয়ার্স হয়, তাহলে হলো 2/2, 2 সিস্ট ইন 2 কিডনি, তার মানে 4টা সিস্ট থাকতে হবে অ্যাটলিস্ট। যদি 60 ইয়ার্সের বেশি হয়, তাহলে 4টা করে সিস্ট থাকতে হবে 2 কিডনিতে, তার মানে 4 × 2 8, তাহলে 2, 4, 8 দিয়ে মনে রাখবেন। 2:1 বা মোর দেন 2 অ্যাকচুয়ালি, এটা হলো 2:2, এটা হলো 4:2। সো 2, 4, 8 দিয়ে এটা ক্রাইটেরিয়াটা মনে রাখা যায়। আরেকটা হলো, যেহেতু সাবঅ্যারাকনয়েড হেমোরেজ বা বেরি অ্যানুরিজমের সাথে একটা রিলেশন আছে, উই শুড স্ক্রিন ফর দ্য ইন্ট্রাক্রেনিয়াল অ্যানুরিজম বাই MR অ্যাঞ্জিওগ্রাফি। কিন্তু এটা সবার করতে হয় না, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে সাবঅ্যারাকনয়েড হেমোরেজের, ধরেন মা মারা গেছে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয়ে, এরকম একটা হিস্ট্রি দেওয়া, তার ক্ষেত্রে আমরা MR অ্যাঞ্জিওগ্রাফি করব। এখন একটা সিনারিও বলি কিভাবে অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ পরীক্ষায় আসবে, খুবই সিগনিফিকেন্ট ভাবে, মানে সোজাভাবে আসলে ধরেন 20 to 25 ইয়ার ওল্ড, যেহেতু অটোসোমাল ডমিনেন্ট একটা ডিজিজ, এরকম হঠাৎ করে একটা লয়েন পেইন আছে, লয়েন ম্যাস নিয়ে আসছে, হেমাচুরিয়া,
হেমাচুরিয়া আছে, আর সাথে হাইপারটেনশন, বিপি বেশি দেওয়া, ইউরিনারিতে হ্যাঁ হেমাচুরিয়া দিয়ে দিতে পারে, সিবিসিতে হেমোগ্লোবিনের অ্যামাউন্টটা বেশি দিয়ে দিল, হয়তো 15-16 এরকম দিয়ে দিতে পারে। সাথে একটা ফ্যামিলি হিস্ট্রি আছে যে কোন একটা ফ্যামিলি মেম্বার মারা গিয়েছে হলো কি যে স্ট্রোক করে, দ্যাট মিনস সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয়ে, এরকম একটা হিস্ট্রি দেওয়া। তাহলে এরকম ডিরেক্টলি হয়তো দিতে পারে যে কি ইনভেস্টিগেশন করব, উই উইল ডু অ্যান আল্ট্রাসাউন্ড, কি করব, এখানে কি কি অ্যাসোসিয়েশন থাকতে পারে, 5টা অ্যাসোসিয়েশন আমরা যেগুলো বললাম, এই কয়টাই, আর কিছু লাগবে না। ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্ট হলো হাইপারটেনশন কন্ট্রোল, এখানে আমাদের বিপি টার্গেট হলো 130/80 নিচে, লেস দেন 130/80। আরেকটা হলো রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, দ্যাটস ইট। এই দেখেন একটা ছবি আছে কি সুন্দর, এইটা হলো এডিপি, বায়োল্যাটারাল কিডনিতে কত বড় বড় কতগুলো সিস্ট, এটা তো 2টা-4টার কত বেশি, তাই না? এখানে তো এইটার মধ্যেই তো 20-30টার মতো আছে। সো দিস ইজ এডিপিকেডি, এটা এমআরআই করা, এতটুকু পড়লে এনাফ। ম্যানেজমেন্ট কিন্তু খুব একটা বেশি আসে না ইয়েতে, আমরা জানি যে ম্যানেজমেন্ট কিন্তু পার্ট 1 পরীক্ষায় আসে না, কিন্তু মেইনলি যেটা পড়া লাগে দ্যাট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ ড্রাগস অ্যান্ড দ্য সাইড ইফেক্টস, আর কিছু পড়া লাগে না, এটাই মেইনলি লিখছে যেটা।